টা তো একদম বোঝাই যাচ্ছে যে একটা ফিল্ম সেটা হচ্ছে থিম। ঠিক আছে? কিরকম? ফিল্ম মানে সিনেমা নয় এখানে। যদিও ফিল্ম কথাটা ওই সিনেমার রিলের ফিল্ম থেকেই এসছে। তো ফিল্ম মানে হচ্ছে মানে একটা এরকম সারফেস যেটা হচ্ছে খুব সরু। সেটাকে বলা হয় ফিল্ম। যেমন আগে ক্যামেরার ফটোগ্রাফিক ফিল্ম থাকতো। সেই ফিল্মের ওপর লাইট পড়ে ইন্টারঅ্যাক্ট করে ফটোর নেগেটিভ ইয়েটা তৈরি হতো। নেগেটিভ প্রিন্টটা। তো এছাড়াও যেমন উম আমরা ওই ছোটবেলায় সাবান জলে বাবেল ইয়ে করতাম ফু দিয়ে। তো তখন ওই সাবান জলের একটা ফিল্ম তৈরি হতো। সোপ ফিল্ম। ঠিক আছে? তো এইটা হচ্ছে ফিল্ম। ফিল্ম কথাটা ইটসেলফ হচ্ছে মানে খুব পাতলা একটা জিনিস। তো তার উপর আবার একটা থিন কথা লাগাচ্ছে। তার মানে আরো পাতলা। আরো পাতলা বলতে কিরকম? সেটা হচ্ছে মোটামুটি মাইক্রোমিটার লেভেলে চলে যাচ্ছে। ঠিক আছে? মাইক্রোমিটার লেভেলে বা ন্যানোমিটার লেভেলে চলে যাচ্ছে। ন্যানোমিটার লেভেলে নয়, মাইক্রোমিটার লেভেলেই ধরো যাচ্ছে। তো ওই জন্য থিন কথাটা তৈরি হয়েছে। তাহলে থিন ফিল্ম কি? সেটা আমরা বুঝলাম। এবার আমরা থিন ফিল্ম কি চোখে দেখেছি? হ্যাঁ, আমরা দেখেছি। দেখেছি বলতে কোথায় দেখেছি কেউ বলতে পারবে? আশেপাশে আমাদের? থিন ফিল্মে এখন মানে এই আমাদের যুগে এখন প্রচুর অ্যাপ্লিকেশন। দেখবে যখন কোনো অ্যাথলিট বা আরো ইয়ে করে বলতে গেলে যদি ক্রিকেট খেলা দেখো, যখন টেস্ট খেলা হয় ডেতে সূর্যের আলোতে, তখন প্লেয়ার গুলো যে চশমাগুলো পরে সানগ্লাস, ওগুলো কিন্তু প্রচুর দামি চশমা এবং আমাদের নর্মাল আমরা যে সানগ্লাস গুলো পরি সেরকম নয়। একদম একদম পোলারাইজড সানগ্লাস ওগুলো। মানে কি, তো ধরো ক্যাচ একটা উঠলো, সামনে সূর্যটা আকাশের দিকে তাকিয়ে ক্যাচটা লুপতে যাচ্ছে, সূর্যটা সামনে রয়েছে। তো নর্মাল খালি চোখে বা নর্মাল সানগ্লাস বা নর্মাল চশমাতে কি হবে, সূর্যটার ফ্লেয়ারে চোখ ধাঁধিয়ে যাবে, ক্যাচটা মিস হয়ে যাবে। সেই কারণে ওরা স্পেশাল টাইপ অফ সানগ্লাস পরে, যেটাকে বলা হয় যার গ্লাসগুলো পোলারাইজড থাকে। মানে কি, আনপোলারাইজড লাইট গুলোকে সব ও কাট করে দিচ্ছে। মানে পোলারাইজ দিয়ে তুমি মানে সানের দিকে তাকালে ওই সানটাকে তোমার মুনের মতো লাগবে। ঠিক আছে? মানে ওর চারিদিকে যে রশ্মি মানে চোখ ধাঁধানো ব্যাপারটা আর থাকবে না। তো সেইটা হচ্ছে একটা থিন ফিল্মের উদাহরণ। ওই চশমাটা পোলারাইজ কিভাবে করা হয়? কিছু একটা মেটেরিয়াল বা কম্পোজিশনের থিন ফিল্ম ওই চশমার গ্লাসের উপর দেওয়া হয়। তার প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেল। তার মানে দেখো কতটা উপকারী। এছাড়াও যে কোনো অনেক কিছুতে ধরো কোনো ধাতু কিছু করব, তার উপর আমার একটা থিন ফিল্মের ডিপোজিশন করে দিলাম, তাহলে ওই ওই প্রপার্টিটাই পুরো চেঞ্জ হয়ে গেল। সারফেসের অবশ্যই সারফেসের প্রপার্টি। এখানে যা কিছু মেটেরিয়াল সায়েন্সটা মোটামুটি সারফেস প্রপার্টির ওপর ডিল করে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে থিন ফিল্ম গ্রোথে দিকে আসি। মানে কি কিভাবে গ্রোথ করা হয়। এটা একটা ভাস্ট সাবজেক্ট। তো তোমাদের তো অত কিছু নেই, তোমাদের ওই নাম্বার গুলো বলে দিয়েছে নোটের, আমি ওই অনুযায়ী দেখে দেখেই বলছি যা যা আছে টুকটাক। পড়বে ওই মানে নোটটা পড়লেই যথেষ্ট, আমি তবু অল্প অল্প করে বলে দিচ্ছি। আচ্ছা, থিন ফিল্ম প্রথমত কিছুর ওপর একটা, সেই কিছুটাকে সাবস্ট্রেট বলা হয়, তার ওপর থিন ফিল্ম গ্রো করা হয়। তার ওপর আমি অ্যাটম গুলো ফেলি, অ্যাটম গুলো কোনোভাবে ফেললাম, কিভাবে ফেললাম সেটা পরে আসছি। অ্যাটম গুলো ফেললে এখানে অ্যাটম গুলো দুটো লেয়ার তিনটে লেয়ার যটা যেমন ফেলবো আমি তেমন লেয়ারে পুরো আর কি জমা হলো। তো আমি বলবো
এই অ্যাটমগুলো যদি আমার হয় গোল্ডের অ্যাটম, তাহলে আমি বলবো হ্যাঁ, এই সাবস্ট্রেটের ওপর একটা গোল্ডের থিন ফিল্ম তৈরি হলো। ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যাটমগুলো যখন ফেলছি, অ্যাটম বা আয়নগুলো, সেটা যখন এই সাবস্ট্রেটের সারফেসের ওপর পড়ছে, সারফেসের ওপর পড়ে কিন্তু অবশ্যই কিছু একটা ইন্টারঅ্যাকশন তো হবেই। আমি তো আর অ্যাটমগুলোকে আস্তে করে রেখে দিচ্ছি না হাত দিয়ে, কোথাও একটা থেকে ফেলছি কোনো একটা ভাবে। বিভিন্ন মেথড রয়েছে। তো অবশ্যই এই যে যার যার ওপর পড়ছে তার ওপর কিছু একটা আমার ইন্টারঅ্যাকশন হবে, অবশ্যই হবে। এবং সেই ইন্টারঅ্যাকশনটা মোটামুটি এক একটা অ্যাটম যেহেতু অ্যাংস্ট্রম লেভেল, অ্যাংস্ট্রম অর্ডারের তার সাইজ হয়, তো কিছুটা অ্যাংস্ট্রম অর্ডারে, সেভারাল অ্যাংস্ট্রম, ধরো 2 অ্যাংস্ট্রম, 3 অ্যাংস্ট্রম, 5 অ্যাংস্ট্রম, সেটা ডিপেন্ড করছে। তো সেই অ্যাংস্ট্রম এর ভেতরের দিকটায় গিয়ে কিছু ইন্টারঅ্যাকশনটা করে। ঠিক আছে? সবকিছু কিন্তু সারফেস প্রসেস। দেখো এইটারও এই সারফেস অ্যাটমগুলোর সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে। নিচের অ্যাটমের সাথে কোনো কিন্তু সম্পর্ক নেই বা কোনো সেখানে চেঞ্জও হচ্ছে না। মেটেরিয়াল সায়েন্স পুরোটাই সারফেসের উপর ডিপেন্ড করছে। মানে যা চেঞ্জ, যা প্রপার্টি সারফেসের। তো যাই হোক, তো যখন এসে পড়ছে, তো অবশ্যই সারফেসের সাথে কোলাইড করছে এবং তার কাইনেটিক এনার্জি, মোমেন্টাম যা আছে সেগুলো সব লুজ করে দিচ্ছে এবং তার যে লোয়েস্ট পসিবল পোটেনশিয়াল এনার্জি, সেটা কিন্তু সে অ্যাচিভ করছে। ঠিক আছে? এই যে অ্যাটমগুলো অ্যাডসর্বড হলো সারফেস দ্বারা, এই অ্যাটমগুলোর একটা স্পেশাল নাম আছে, যেটাকে বলা হয় অ্যাডাটম, বা প্লুরালে বললে অ্যাডাটমস। ঠিক আছে? তাহলে অ্যাডাটমস আর কিছুই না, এটার মানে হচ্ছে অ্যাডসর্বড অ্যাটমস। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে একটা প্যারামিটার আছে যেটাকে বলা হচ্ছে জাম্প রেট। ঠিক আছে? সেটা কি রকম একটু বলি। এই যে আচ্ছা, তার আগে এই যে অ্যাডসর্বড যে অ্যাটম গুলো হলো অ্যাডাটমস, সেইগুলো কিন্তু তারা, আমি যদি তাদের জায়গাতে বসি, আমি কিন্তু দেখবো চারিপাশে একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে। ঠিক আছে? অন্যান্য অ্যাটমের জন্য যে অ্যাটমিক স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর জন্য একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু বিভিন্ন। ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন। মানে ডেপথও আছে, আবার হাইও আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন। সেটা ডিপেন্ড করছে অ্যাটম গুলো কিভাবে সেই জায়গাটায় রয়েছে। ঠিক আছে? আচ্ছা। এইবার জাম্প রেট যে কথাটা বলছিলাম, এটাকে ক্যাপিটাল গামা দিয়ে বলা হয়। ঠিক আছে? আচ্ছা। এই জাম্প রেটটা কি? জাম্প রেটটা হচ্ছে, আমি আগে ইয়েটা তোমাকে লিখি, আমি এক্সপ্রেশনটা আগে লিখি। এইটা গামা ইকুয়াল টু নিউ ই টু দি পাওয়ার মাইনাস ই সাফিক্স, ওটা সাফিক্সে ডি, আর বাই কেবি টি। নিউটা কি? নিউটাকে বলা হয় অ্যাটেম্পট ফ্রিকোয়েন্সি। অ্যাটেম্পট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, ইডিটা কি? ই সাফিক্স ডি, এটাকে বলা হচ্ছে ডিফিউশন বেরিয়ার। আর কেবি টি এগুলো আলাদা করে বলার দরকার নেই, কেবি বোলজম্যান কনস্ট্যান্ট। টিটা হচ্ছে কিন্তু টেম্পারেচার অফ সাবস্ট্রেট, এটা মনে রেখো, সাবস্ট্রেটের টেম্পারেচারটা এটা। ঠিক আছে? আচ্ছা, এখানে কি তাহলে জাম্প রেটটা কি? আচ্ছা, জাম্প রেট কথাটা থেকেই তুমি বুঝতে পারছো যে জাম্প করার, একটা অ্যাটম একটা পজিশন থেকে আরেকটা পজিশনে জাম্প করার একটা রেট। রেট মানে যে কোনো কিছুর রেট মানেই হলো
সময়ের সাথে তার পরিবর্তনটা, ঠিক আছে? আচ্ছা, সেইটা বলছে এখানে ডিটারমাইন্ড বাই দ্য থার্মাল জিটার্স অফ দ্য অ্যাডাটমস কল্ড দ্য অ্যাটেম্পট ফ্রিকোয়েন্সি। অ্যাটেম্পট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ, ঠিক আছে? থার্মাল অবশ্যই এখানে টি দেখতে পাচ্ছ। তো থার্মাল এনার্জির জন্য যে জিটারিং মানে বোঝো তোমরা? মানে জিটারিং ধরো একটা ইংলিশ কথা, সেই মানে জিটার মিনিংটা চকচক করার না, ওটা তো তুমি বলছো গ্লিটার। না, জিটারিং। আচ্ছা, জিটার মানে হচ্ছে মানে এদিক ওদিক যাওয়া আর কি, বুঝতে পেরেছো? কতটা জিনিসটা ছড়াবে বা মানে এইরকম আর কি, এদিক ওদিক মানে একটা মুভমেন্ট, ঠিক আছে? কোনো ডিরেকশন থাকবে না সেই মুভমেন্টের, এদিক ওদিক একটা মুভমেন্ট, তো সেটাকে বলা হয় জিটারিং, ঠিক আছে? তো তোটাই আর কি, থার্মাল থার্মাল এজিটেশনের কারণে জিটারিং যেটা হচ্ছে, এবং তার যে অ্যাটম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে নিউ, ঠিক আছে? আর ইডি ডিফিউশন বেরিয়ার। আর ডিফিউশন বেরিয়ার মানে বুঝতেই পারছো যে ডিফিউশন যে হবে, ডিফিউশন কখন হয় বলতে পারবে? কখন ডিফিউশন ঘটনাটা ঘটে? এগুলো একদম আমরা ক্লাস 7-8 বোধহয় পড়েছি। ডেনসিটি ডিফারেন্স থাকলে। ডেনসিটির মধ্যে ডিফারেন্স থাকলে, ঠিক আছে, ডেনসিটির বদলে একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, কনসেন্ট্রেশনের মধ্যে ডিফারেন্স থাকলে, একই যদিও মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। মানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ডেনসিটি গ্রেডিয়েন্ট যদি থাকে, সেইখানেই ডিফিউশন হওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো কথা। তো ডিফিউশন বেরিয়ার হচ্ছে আর কিছুই না, একটা পার্টিকুলার একটা তোমার পোটেনশিয়াল বেরিয়ার, যেখান থেকে মানে পোটেনশিয়াল বেরিয়ার বলো বা যাই বলো, সেখানে যে ডিফিউশনটা যে ঘটছে সেটাকে বাধা দিচ্ছে, ওইটাকে অতিক্রম করতে পারলে সেইটা ডিফিউজ হতে পারবে। এটা যে কোনো কিছুতেই আমরা দেখতে পাই, পোটেনশিয়াল বেরিয়ারেও আমরা কিন্তু দেখেছি আগে। যাই হোক, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ইডি ডিফিউশন বেরিয়ারটা আমার চারিদিকে প্রত্যেকটা ডিরেকশনে সেম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে অ্যাডসর্পশন সাইড গুলো, যে সাইড গুলোতে অ্যাডাটমস গুলো অ্যাডসর্বড হয়েছে, সেটার ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, এবং এই স্মল এ যদি হয় তাহলে ডিফিউশন কোএফিসিয়েন্ট বার করতে পারি আমরা। তার এক্সপ্রেশনটা কি? বা এর নাম হচ্ছে ডিফিউসিভিটি। d equal to 1/4 a স্কোয়ার গামা। এ কি বললাম একটু আগে? এ বললাম হচ্ছে আমার দুটো অ্যাডসর্পশন সাইটের মধ্যে ডিস্টেন্স। গামাটা জানোই তোমরা, গামার ভ্যালুটা বসাই। কিছুই করলাম না, এই জিনিসটাকে পুরো ডি বানিয়ে দিলাম, এই সরি d0 বানিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 1/4, এটা এসছে আর কিছুই না, 2 ডাইমেনশনাল নেচার, তো তাই 1/4টা এসছে এখানে, ফ্যাক্টরটা আর কিছুই না। আচ্ছা, আর এইটা তাহলে আমি ডি ইকুয়াল টু, এটাও একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল একটা টার্ম পেলাম। আচ্ছা,
ডি এর ইউনিট বলতে পারবে? ডিটা কি সেইটা আগে বলো। ডিফিউশন কোএফিসিয়েন্ট। না, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আগের ইয়েতেই ছিল তোমার গামাটা। এটা হচ্ছে ডিস্টেন্স। মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। বেশ, কিভাবে পাচ্ছ একটু বলো। দাদা এর ইউনিটটা তো মিটারে হচ্ছে, আর ওদিকে হ্যাঁ, ইউনিটটা তো হার্টজে, মানে সেকেন্ড ইনভার্সে তো হচ্ছে। বেশ, ভেরি গুড। এক্সপোনেনশিয়াল টার্মটা পুরোটাই ইউনিটলেস আমরা জানি। এটা মিটার স্কোয়ার আর বাই সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা এখানে আর কিছু নেই। এখানে আমি এটাই জানতে চাইছিলাম এই টার্মটাকে নিয়ে তোমরা কি করো। সব সময় জানবে এক্সপোনেনশিয়াল টার্ম তো আমার এগুলোর কিছু আমার ইউনিট জানারই দরকার নেই। এটা পুরোটাই ইউনিটলেস, কারণ এটা অলরেডি একটা সংখ্যা, ব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে কেবিটির ইউনিট আর ইডির ইউনিট সেম, ওই জন্য ব্যালেন্স হচ্ছে জিনিসটা। যাই হোক, ঠিক আছে, ভেরি গুড। মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে আরো একটা জিনিস করতে পারি বের, যেটা হচ্ছে লাইফ টাইম অফ অ্যান অ্যাডাটম। সেটাকে টাও ডি বলবো। টাও ডি ইকুয়াল টু L0 স্কোয়ার বাই ক্যাপিটাল ডি। L0 স্কোয়ারটা কি? স্টেপ এজেস। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখান থেকে কিছু ফর্মুলাগুলো কিন্তু আছে, ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয় ওগুলোতে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, পারলে চেষ্টা করবে ফর্মুলাগুলো একটা লিস্ট করে রাখতে বিভিন্ন টপিকে। লেজারের যেমন সেদিন আমি বলে দিলাম, ওইরকম সবের তো আর ধরো আমি বলতে পারছি না, কিন্তু তোমরা যা যা পাবে একটা লিস্ট করে রাখবে, তাহলে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, এরপর কি আছে? এরপর দেখি। আচ্ছা, আরো একটা কিছু বলি, যে ডিফিউশন ব্যারিয়ারটা যেটা আছে সেটা কিন্তু অন্যান্য, ধরো অন্যান্য অ্যাটম, মানে অন্যান্য অ্যাটমের থেকে, এখানে তো অ্যাটম আর বলা হচ্ছে না, অ্যাডাটম বলা হচ্ছে, তো অন্যান্য অ্যাডাটম, অন্যান্য নিউক্লিয়াস, অন্যান্য ইম্পিউরিটি, এবং যদি সারফেসে স্টেপস থাকে সেইগুলো ক্ষেত্রে কিন্তু ডিফিউশন ব্যারিয়ারটা চেঞ্জ হয়। ঠিক আছে, আচ্ছা। এখানে একটা কথা টার্ম আছে, সেটা হচ্ছে স্টেপ এজ ব্যারিয়ার, বা সায়েন্টিস্টের নাম অনুযায়ী দাঁড়াও, আর্লিক শোয়েবেল ব্যারিয়ার। ঠিক আছে, যেটাকে ই সাফিক্সে ইএস দিয়ে বলা হয়। এইটা কি করে? এটা হচ্ছে আরেকখানা ডিফিউশন ব্যারিয়ার, যেটা কিনা
সারফেস স্টেপের মানে ডিফিউশন ডাউন করছে, ঠিক আছে, সারফেস স্টেপের ডিফিউশনটাকে ডাউন করছে। এটার কারণটা কি হতে পারে? এটার কারণটা আমরা বন্ড কোঅর্ডিনেশন দিয়ে দেখতে পারি। আমি একটা ছবি আঁকছি বা আঁকবো এখন, সেটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে। আমি ছবিটা বরং আগে আঁকি। ছবিটা আর কিছুই না, এই অ্যাটম গুলো আর কি। এই ধরো হলো এখানে কালারটা চেঞ্জ করে রাখি। এইটা একটা ধরো অ্যাডাটম রেস্টে আছে, এটা এ অ্যাডাটম। আচ্ছা, এইখানে একটা অ্যাডাটম আছে বি অ্যাডাটম। এটা কিন্তু দেখো ডিফিউজ করছে, ঠিক আছে, এখানে থাকা ডিফিউজ করার চেষ্টা করছে। হলো এইখানে একটা অ্যাটম সি অ্যাডাটম সরি সি, সেটাও কিন্তু ডিফিউজ করার চেষ্টা করছে। এখানে পার্থক্যটা কিছুই না, একটা স্টেপ এজ দেখো তৈরি হয়েছে, এইটাকেই স্টেপ এজ বলা হচ্ছে, মানে স্টেপ আর কিছুই না, অ্যাটমিক একটা স্টেপ তৈরি হচ্ছে এই জায়গাটায়। আর অ্যাটম নেই, এরপর থেকে এইখান থেকে আবার তো একটা সিঁড়ির মতো স্টেপ তৈরি হলো। তো এই কিন্তু একটা অ্যাটমিক স্টেপ বা স্টেপ এজের মানে ইট ইজ ডিফিউজিং ওভার আ স্টেপ এজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, কথাটা হচ্ছে এরকম। আরেকটা যদি আমি বলি যে এইখানে এইখানে যদি আমি একটা অ্যাটম দিয়ে দিই ডি, এটাকে কি বলবো? আর কিছুই না, এই স্টেপ এজের সাথে বন্ড হয়ে গেছে, এই অ্যাটমটা স্টেপ এজের সাথে বন্ড হয়ে গেছে। এবার এখানে এই রেসপেক্টে স্পেশাল পোটেনশিয়াল এনার্জির আমি যদি প্রোফাইলটা দেখি, যে একটা অ্যাটম কিরকম পোটেনশিয়াল এনার্জি সে এক্সপিরিয়েন্স করবে, তাহলে জিনিসটা এইরকম দাঁড়ায় অনেকটা। এই জায়গাগুলো কিন্তু তার পোটেনশিয়াল এনার্জি গুলো সেম, কারণ একই হাইটে কিন্তু রয়েছে। এই জায়গাটায় এসে হঠাৎ করে কিন্তু পোটেনশিয়াল এনার্জি ইয়েটা প্রোফাইলটা বেড়ে যাবে, কারণ এই জায়গাটা স্টেপ চেঞ্জ হচ্ছে একটা, ঠিক আছে, আবার যেমন চলছে চলবে সেটা। এইটা হচ্ছে আমার ছবিটা। তো এটা ধরো একটা সাইড ভিউ, ঠিক আছে। তো এই বন্ড কোঅর্ডিনেশন কথাটা, এই যে বন্ড হয়ে গেল না, তো সেইখান থেকেই আসছে যে একটা অ্যাডসর্পশন সাইট থেকে আরেকটা, যখন অ্যাডসর্পশন সাইটে মুভ করছে একটা অ্যাটম, তখন কিন্তু বন্ডের স্ট্রেচিং হচ্ছে, বন্ডের রোটেশন হচ্ছে, ঠিক আছে। এই রোটেশন বা বন্ডের স্ট্রেচিং হওয়ার জন্য একটা আমার এনার্জি লাগে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমার ডিফিউশন বেরিয়ার, সেটাকে আমরা ইডি দিয়ে লিখি, ঠিক আছে। এবার যখন স্টেপ এজ থেকে মুভ ডাউন করছে, মানে সিঁড়ি দিয়ে ধরো নামছে যখন, ঠিক আছে, তখন সেখানেও তোমার স্ট্রেচিং হচ্ছে এবং বন্ডটাকে ব্রেক করতে হচ্ছে। প্রথম যে সারফেসের সাথে বন্ডটা ছিল, ওপরের প্রথম সারফেস বলাটা ভুল, টপ সারফেসের সাথে যে বন্ডটা ছিল সেটা ব্রেক করে ওর নিচের সারফেসে কিন্তু আসছে, ঠিক আছে। এই যে এই জিনিসটা হওয়ার জন্যই একটা লার্জ বেরিয়ার তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলছি স্টেপ এজ বেরিয়ার, ইএস, ঠিক আছে, খুব সোজা, আর কিছুই না। তো এইটাই হচ্ছে স্টেপ এজ বেরিয়ার। তাহলে স্টেপ এজ বেরিয়ার সবসময় যেখানে আমার একটা স্টেপ এজ থাকবে, সেই স্টেপ এজের জায়গাটায় কিন্তু স্টেপ এজ বেরিয়ারটা হবে, যেখানে সে বন্ডটাকে ব্রেক করছে এবং এনার্জেটিক্যালি সে বন্ডটাকে ব্রেক করার জন্য সে এনার্জি পাচ্ছে আর কি, এবং সেই কারণে আমার এখানে পোটেনশিয়ালটাও বাড়ছে এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, ডিফিউশন বেরিয়ার যেটা ইডি, এটার যদি স্মল একটা চেঞ্জ হয়, সেই স্মল চেঞ্জের জন্য যে আমার ডিফিউশন রেট যেটা, সেটার কিন্তু একটা বিশাল চেঞ্জ হয়। কারণ বলতে পারবে? ডিফিউশন রেট বলো, জাম্প রেট বলো, যাই বলো, তার একটা বিশাল চেঞ্জ। একটা ছোট্ট আমি যদি ইডিটাকে স্লাইটলি চেঞ্জ করলেও সেই ডিফিউশন রেট বলো, ডিফিউশন কোএফিসিয়েন্ট, জাম্প রেট, সেইগুলো কিন্তু বিশাল চেঞ্জ হয়। কারণ কি? ভেরি গুড, ভেরি গুড। এক্সপোনেনশিয়াল টার্ম আছে, তো এক্সপোনেনশিয়াল টার্মটা মানেই হচ্ছে তাই যে একটা ড্রাস্টিক চেঞ্জ হবে ছোট চেঞ্জ করলে। বেশ, এরপর কি আছে দেখি। আচ্ছা, এখানে একটা কেমিক্যাল পোটেনশিয়ালের ব্যাপার একটা একটু এনেছে, কম্পেয়ার করেছে যে এই ডিফিউশনটা, মানে যদি লার্জার স্কেলে আমি ডিফিউশনটা দেখি, তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে এখানে ভাবা যেতে পারে কি রকম। যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, আমি ইলেকট্রিক পোটেনশিয়ালই ধরছি। ইলেকট্রিক পোটেনশিয়ালে আমার হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো হয়, ঠিক আছে? তো এইরকম যদি আমি ভাবি যে আমার এই কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে সে যাবে। মানে সে বলতে পার্টিকেল, অ্যাটম, মলিকিউল এগুলোর কথা বলছি। তাহলে পার্টিকেল, অ্যাটম, মলিকিউল এগুলো ডিফিউজ কোন দিক থেকে হচ্ছে? হাই কেমিক্যাল পোটেনশিয়ালের দিক থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালের। কারণ সবাই চায় ইউনিভার্সের যে কোনো জিনিস, ইনফ্যাক্ট আমরাও চাই সবসময় লোয়ার পোটেনশিয়ালে থাকতে। ওই জন্য শুয়ে থাকলে আমরা সব থেকে আরামে থাকি, ঠিক আছে? তার মানে তখন আমাদের পোটেনশিয়ালটা মিনিমাম পসিবল পোটেনশিয়াল হয়। তো সেই রকম, তো সবাই চায় একটু লোয়ার এনার্জি, লোয়ার পোটেনশিয়ালের দিকে যেতে, মানে কি স্টেডি স্টেটের দিকে যেতে, আর কিছুই না। তো কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ওইভাবে ভাবা যেতে পারে। আচ্ছা, আর কি বলেছে? বলছে দ্য লোকাল কেমিক্যাল পোটেনশিয়াল ফর অ্যাডাটমস অন আ সারফেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাডাটম ডেন্সিটি। স্বাভাবিক, মানে এখানে ডিফিউশনের ব্যাপারটাই আসছে, তো ডেন্সিটি তো আসবেই এখানে জিনিসটা। তো কেমিক্যাল পোটেনশিয়াল কোনো না কোনো ভাবে অ্যাডাটম ডেন্সিটির সাথেও কিন্তু রিলেটেড। এছাড়াও যেটা রয়েছে স্ট্রেন, স্টেট অফ দ্য সারফেস, কার্ভেচার অফ দ্য সারফেস অ্যান্ড দ্য প্রেজেন্স অফ অ্যাডাটম সিঙ্কস অন দ্য সারফেস, ঠিক আছে? এই কতগুলো প্যারামিটারের ওপর কিন্তু লোকাল কেমিক্যাল পোটেনশিয়ালটা ডিপেন্ড করে। লোকাল কেমিক্যাল পোটেনশিয়াল, বা আমি যদি শুধু কেমিক্যাল পোটেনশিয়ালও বলি, সেটাকে মিউ দিয়ে লেখা যায়। এইখানে ওরা একটা এক্সপ্রেশন দিয়েছে, সেটা হচ্ছে এই রকম। মিউটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, সেটা বোঝাই যাচ্ছে। ডাব্লুটা হচ্ছে সারফেস স্ট্রেন এনার্জি। ওই যে একটু আগে বললাম না যে পোটেনশিয়ালটা স্ট্রেনের ওপর ডিপেন্ড করছে, তো সারফেস স্ট্রেন এনার্জি ডেন্সিটি। আচ্ছা, গামাটা হচ্ছে সারফেস এনার্জি ডেন্সিটি। কে এখানে লিখছি সারফেস কার্ভেচার। আচ্ছা, ওমেগা, ওমেগাটা কি? ওমেগা হচ্ছে অ্যাটমিক ভলিউম। তাহলে এই চারটে জিনিসের উপর আমার কেমিক্যাল পোটেনশিয়ালটা কিন্তু নির্ভর করে, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস যদি দেখি, আমার এক্সপ্রেশনটাতেই ফিরে যাই। ডাব্লিউ মানে সারফেস স্ট্রেন এনার্জি ডেন্সিটি, এটা যদি পজিটিভ, মানে এটা পজিটিভ কখন হবে? যখন সারফেসটা টেনশনে রয়েছে, মানে সারফেসটা যখন মানে টান টান মানে স্ট্রেচ হচ্ছে, ঠিক আছে? টেনশন, সারফেস ইজ ইন টেনশন, সেটা তখন ডাব্লিউটা পজিটিভ। যখন সারফেসটা হচ্ছে কম্প্রেশনের মধ্যে থাকছে, মানে চাপা হচ্ছে সারফেসটাকে, তখন ডাব্লিউটা হচ্ছে নেগেটিভ। স্বাভাবিক, তুমি এটা তো ওই
মানে কাজ করা, কার্য, ওয়ার্ক কখন পজিটিভ, ওয়ার্ক কখন নেগেটিভ, ওই জিনিসটা ভাবলেই এটা তুমি বুঝতেই পারবে। ওয়ার্ক তো এনার্জির সাথেই রিলেটেড। তো এনার্জিটা কখন পজিটিভ হবে, যখন টেনসাইল ব্যাপারটা থাকবে, যখন কম্প্রেশন থাকবে তখন নেগেটিভ হবে। আচ্ছা, কেটা কি ছিল? সারফেস কার্ভেচার। এটাও তোমরা জানো যে কখন পজিটিভ হবে। কার্ভেচারটা কখন পজিটিভ হয় তোমরা অপটিক্সে পড়েছো। যখন আমার সারফেসটা কনভেক্স হবে তখন কার্ভেচারটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? বলো। পজিটিভ। কনভেক্সের ক্ষেত্রে কার্ভেচার অলওয়েজ পজিটিভ হয়। কনকেভের ক্ষেত্রে কার্ভেচারটা নেগেটিভ হয়। ঠিক আছে, তো কে ইজ পজিটিভ ফর এ কনভেক্স সারফেস আর কে হচ্ছে নেগেটিভ ফর আ কনকেভ সারফেস। ঠিক আছে, আচ্ছা হলো। আর কি আছে? আচ্ছা, এখানে এবার হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি, ইনিশিয়াল স্টেজ অফ ফিল্ম গ্রোথ। একদম ফিল্ম গ্রোথের ইনিশিয়াল স্টেজটা কি হয়? ইনিশিয়াল যে কোনো কিছু জিনিসেরই ইনিশিয়াল স্টেজটা হচ্ছে, নামটা হচ্ছে নিউক্লিয়েশন। আগের দিন আমি বলছিলাম ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। তো টপ ডাউনে হচ্ছে একটা বাল্ক জিনিসকে ভাঙতে 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 ছোটতে পৌঁছাচ্ছি, আর বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে তৈরি করে একটা পার্টিকেল তৈরি করছি। সেই ছোটটা হচ্ছে কি, মানে মিনিমাম যেটা অ্যাটম গুলো জুড়ে 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 একটা আমার পার্টিকেল তৈরি হচ্ছে। তো এই অ্যাটম গুলো যে জুড়ে 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 তৈরি হচ্ছে, ওই একদম ইনিশিয়াল জোড়া স্টেজটাকে বলা হচ্ছে নিউক্লিয়েশন। ঠিক আছে, আচ্ছা তো দেখি এখানে কি বলেছে। যখন বলছে ফ্ল্যাট সারফেসে, যখন ইনিশিয়াল স্টেজে একদম একটা সাবস্ট্রেটের পারফেক্টলি ফ্ল্যাট সারফেসে অ্যাটম গুলো আসে, তখন কিন্তু যে ফিল্ম গ্রোথ সেটা ডিফিউশন যেটা র্যান্ডমলি হয়। ঠিক আছে, স্বাভাবিকভাবে তুমি একটা অ্যাটম ফেললে সে পড়ে যে কোনো দিকে আর কি তার গ্রোথ মানে যেতে পারে। এবার হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে এবার যখন অনেকগুলো অ্যাটম হয়ে গেল, যখন ভরে যাচ্ছে আস্তে আস্তে জায়গাটা, তখন অ্যাটম গুলো পড়ে তখন কিন্তু আর র্যান্ডমলি ডিফিউজ হতে পারবে না। তখন অলরেডি ওখানে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, ওখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, তখন সেই অনুযায়ী সে কিন্তু কাজ করবে। তো ইনিশিয়াল জিনিসটা একটু আলাদা হয় এবং কিছুক্ষণ পরে জিনিসটা একটু অন্য মেকানিজমে চলে যায়। বুঝতে পারছো কি বললাম? মানে প্রথমে যখন একদম ফাঁকা, তখন আমি ধরো ফার্স্ট অ্যাটমটা ফেললাম, সে পরে আমি যদি অ্যাটম গুলো বলের মতনই ধরি, ধরো সে পরে ড্রপ খেয়ে যে কোনো দিকে গড়িয়ে যেতে পারছে। আরো একটা ফেললাম, সেও এখনো জায়গা ফাঁকা আছে, ড্রপ খেয়ে যে কোনো দিকে গড়িয়ে, মানে প্রথম দিকের ক্ষেত্রে প্রথম 10, 15, 50টা বল যদি আমি ফেলি, তখন সে মোটামুটি বড় জায়গা যদি হয় সে যে কোনো দিকে গড়িয়ে যেতে পারবে র্যান্ডমলি, তখন তার ডিফিউশন হচ্ছে। কিন্তু যখন মোটামুটি আমার জায়গাটা ভরে যাচ্ছে, আর মানে খুব একটা জায়গা নেই, আস্তে আস্তে ভরে যাচ্ছে, এবার আমি যখন বলগুলো ফেলছি, তখন হয় বলগুলো ড্রপ খেয়ে ওই যতটুকু জায়গা ফাঁকা আছে সেই দিকে যাবে, নয় তার ওপর অন্য বলের ওপরে ওপরে বসে পড়বে, এইরকম একটা ব্যাপার। মানে আমি এটা একদম সাধারণ একটা ইয়ে দিয়ে বললাম কিন্তু, যাতে তোমাদের ইমাজিন করতে সুবিধা হয়। তো সেইটা তো স্বাভাবিকভাবে যে র্যান্ডমলি ডিফিউশন হতে থাকবে আনটিল অন্যান্য আরো অ্যাটমের সাথে যতক্ষণ না তাদের এনকাউন্টার হচ্ছে। এবার যখন ধরো এনকাউন্টার হচ্ছে, ধরো একটা অ্যাটমের সাথে আর একটা অ্যাটমের এনকাউন্টার হচ্ছে, দিয়ে এনকাউন্টার হয়ে জুড়ে গেল। ঠিক আছে, এই যে আমার স্ট্রাকচারটা না, দুটো অ্যাটম বা দুটো পার্টিকেল জুড়ে যাওয়া, এটাকে বলা হয় ডাইমার। ডাইফর মানে দুই, তো ডাইমার। তিনটে হলে ট্রাইমার বলে, এইরকম। তো এরকম ফার্স্টে ডাইমার তৈরি হয়। ঠিক আছে, দুটো
জুড়ে, দুটো অ্যাডাটম কিন্তু জুড়ে গেল। ঠিক আছে, এইবার এই ডাইমারটা দুটো জিনিস করতে পারে। একটা হতে পারে এই ডাইমারের সাথে আরো অ্যাডাটম গুলো জুড়তে পারে, অথবা ডাইমারটা আবার ভেঙে যেতে পারে, ভেঙে আলাদা দুখানা অ্যাডাটম হয়ে গেল, দুটো হতে পারে। আচ্ছা, এইবার লার্জার যখন ক্লাস্টার, একটা অ্যাটমের ক্লাস্টার তৈরি হয়ে যাবে, তখন মানে এখানে বলতে চাইছি যে যখন ইনিশিয়ালি ডাইমার তৈরি হচ্ছে প্রথমে একদম, তার প্রবাবিলিটিটা সে মানে ইকুয়ালি থাকছে প্রায়, সে আরো ক্লাস্টার হতে পারে অ্যাড হয়ে, আবার ভেঙেও যেতে পারে। কথাটা এইটাই, মানে মোট কথা তার প্রবাবিলিটি ভেঙে যেতেও পারে, আবার ক্লাস্টার হতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন লার্জ ক্লাস্টার হয়ে যাচ্ছে বা গেছে কেউ কেউ, তখন কিন্তু আর ডিট্যাচমেন্ট হওয়াটা একটু কম পসিবল। ঠিক আছে, মানে তখন অ্যাডই হতে থাকবে জিনিসটা, ডিট্যাচমেন্টের প্রসেসটা কমে যাবে। কারণ কি? ডিউ টু হাই সুপার স্যাচুরেশন। সুপার স্যাচুরেশন কথাটা কি? দুটো ভেবে দেখো, ভাঙো। সুপার স্যাচুরেশন, স্যাচুরেশন জিনিসটা জানো তোমরা, মানে কোনো একটা জিনিস ভর্তি হয়ে গেছে, স্যাচুরেট করে গেছে, বা যে লেভেল অব্দি যাওয়ার কথা সেই জায়গাটা সে পৌঁছে গেছে। সুপার স্যাচুরেশন মানে হচ্ছে, মানে সেই স্যাচুরেশন লেভেলের থেকেও সুপার, মানে আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে, একটা সারফেস সুপার স্যাচুরেটেড কখন বলবো? যখন অ্যাডাটম গুলোর নাম্বার ডেন্সিটি সেটা ইকুইলিব্রিয়াম নাম্বার ডেন্সিটি থেকে বেশি হবে, লার্জার হবে। বললাম ওই যে মানে স্যাচুরেশনের থেকেও হাইতে চলে গেছে, সুপার স্যাচুরেশন। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোট কথা আমরা যেটা বুঝতে পারলাম যে আস্তে আস্তে যখন ক্লাস্টার ফর্ম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর এই ডিট্যাচমেন্ট প্রসেসটার সম্ভাবনা কমে যাচ্ছে। তখন তারা ওই অ্যাটম গুলো অ্যাটাচ হতে 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 একটা মানে কিছু একটা স্ট্রাকচার গড়ে তুলবে, বা থিন ফিল্মের ওপর তারা, এই সাবস্ট্রেটের ওপর তারা একটা থিন ফিল্ম গড়ে তুলবে। ঠিক আছে, আচ্ছা। একটা টার্ম আছে ক্রিটিক্যাল ক্লাস্টার সাইজ, সেটাকে আই স্টার দিয়ে লেখা হচ্ছে। তাহলে সেটা হচ্ছে 1, অবশ্যই 1 একটা ক্রিটিক্যাল, তার নিচে তো আর ক্লাস্টার হবে না। তো ক্রিটিক্যাল ক্লাস্টার সাইজ মানে লোয়েস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে 1। আচ্ছা, এবার বলছে যে টেম্পারেচার এবং আদার যে কোনো কিছু ফ্যাক্টর, সেইটা কিন্তু তখন আমার ক্রিটিক্যাল ক্লাস্টার সাইজটাকে চেঞ্জও করতে পারে। চেঞ্জ করতে পারে বলতে লার্জার দ্যান 1 হতেই পারে। ঠিক আছে, মানে তার নিচে থাকলে ক্লাস্টার ফর্ম হবে না। আচ্ছা, তাহলে ডাইমার ফরমেশনের প্রবাবিলিটি আর নিউক্লিয়েশন ডেন্সিটি এন, ক্যাপিটাল এন, সেটা কার ওপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে দুখানা অ্যাডাটম কিভাবে মানে এনকাউন্টার করছে একে অপরের সাথে, এবং তাদের এনকাউন্টারের সংখ্যাটা বা তাদের অ্যাটমের নাম্বারটা রাইজ হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা। আর কিছুই না, আরো সহজ ভাষায় যদি বলতে যাই, সহজ ভাষায় বলতে গেলে একটু টার্মটা আসবে, কমপ্লেক্স আসবে। এন এফ এর সাথে প্রপোর্শনাল। এফ হচ্ছে ডিপোজিশন ফ্লাক্স। ফ্লাক্স জিনিসটা কি জানো? তো ডিপোজিশনের ফ্লাক্সটা হচ্ছে এফ। আচ্ছা, এখানে একটা দিয়েছে এক্সপ্রেশন। তো যখন ডিফিউসিভিটি ডি যেটা বের করলাম, ডিফিউশন কোএফিসিয়েন্ট যখন লার্জ, তখন কিন্তু এনটা, এন হচ্ছে আর কিছুই না, নিউক্লিয়েশন ডেন্সিটি। এন হচ্ছে নিউক্লিয়েশন ডেন্সিটি, ডিটা কি আগে বলেছি। আচ্ছা, তাহলে তাহলে এফ এর সাথে তো ডিরেক্টলি প্রপোর্শনাল দেখলাম, আর এই ডি
এইটা একটা আমার এটা কাই টাইপের, এটা একটা আমার এক্সপ্রেশন, নিউক্লিয়েশন ডেন্সিটির এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে কাইটা কি, কাই এর ভ্যালুটা হচ্ছে এইরকম, আই স্টার বাই আই স্টার প্লাস 2। কখন? যখন 2D গ্রোথ হবে, মানে এই থিন ফিল্মের, মানে থিন ফিল্মটা মানে দুখানা দিকে গ্রোথ, মানে ওপরে আর উঠবে না। ঠিক আছে, আর 3Dর ক্ষেত্রে এইটা, তাহলে আমার ক্রিটিক্যাল সাইজ আই স্টার ইকুয়াল টু 1 এখন জানি। তো সেক্ষেত্রে আমার 2 ডাইমেনশনাল ক্ষেত্রে আমার কি হলো, কাইটা 1/3 হলো। আর 3 ডাইমেনশনাল গ্রোথের ক্ষেত্রে আমার এটা করলে দেখতে হবে 2/7 হবে। 3Dর ক্ষেত্রে, এটা 2Dর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এইবার থিওরিটিক্যালি দেখা গেছে যে এই ইকুয়েশনটা, এটা যদি আমি 1 নাম্বার দিই, এই 1 নাম্বার ইকুয়েশনটা কাজ করছে না, ফেল করে যায় যখন ওই যে ফ্লাক্সটা পালসড অবস্থায় দেওয়া হচ্ছে। ঠিক আছে, ছবিটা আমি আঁকছি, পালস দেওয়া হচ্ছে মানে কিরকম বুঝতেই পারছো, মানে একটা সময় ধরে কিছুটা টাইম ধরে সেটা দেওয়া হচ্ছে আবার অফ হচ্ছে, দেওয়া হচ্ছে অফ হচ্ছে, এটাকে বলা হয় পালস। ছবিটা আঁকলেই বুঝতে পারবে, ছবিটা আমি এঁকে তারপর বরং বললে সুবিধা হবে। এদিকে টাইম, এদিকে হচ্ছে ফ্লাক্সের পালস, মানে এটা এদিকটা হচ্ছে ফ্লাক্স। তো এই ধরো একটা পালস, এইটুকু টাইম ধরে আমি ফ্লাক্সটা দিলাম, দিয়ে আবার অফ করে দিলাম। ঠিক আছে, আবার কিছুটা টাইম পরে আবার অন হলো, আবার চললো কিছুটা, অফ হয়ে গেল। এই টাইমগুলো কিন্তু খুব শর্ট। ঠিক আছে, আচ্ছা এইটা হলো পালস। তো পালসের ফ্রিকোয়েন্সি কি, 1 সেকেন্ডে যতগুলো পালস তৈরি হচ্ছে, মানে আমার এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টাইমের ইয়েতে, তো তাহলে 1/ফ্রিকোয়েন্সি 1/f টাইমের ওটা ডাইমেনশন। আচ্ছা, এটাকে এফপি এই লেভেলটাকে ধরছি। এইবার আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেই জায়গাটায় আসি। তো থিওরিটিক্যালি দেখা গেছে যে ওই যে ইকুয়েশনটা ওটা হোল্ড করছে না যখন ফ্লাক্সটা পালসড রয়েছে। তো সেই তখন কি এক্সপ্রেশনটা কিভাবে চেঞ্জ হয়, তখন এই যে আগের এক্সপ্রেশনটা দেখলাম যে f/d টু দি পাওয়ার আমার কাই, এই যে সিম্পল একটা ডিপেন্ডেন্স যে এফ এর ওপর ডি এর ওপর, সেইটা কিন্তু আর থাকে না। তখন কিন্তু যে আমার নাম্বার এই এন, ক্যাপিটাল এন যেটা, সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে পালস ফ্রিকোয়েন্সি এফ, এই যে স্মল এফ যেটা করলাম না, তার উপর ডিপেন্ড করছে। মেটেরিয়াল ফ্লাক্স পালস উইথ এর উপর ডিপেন্ড করছে, যেটাকে T1 দিয়ে লিখবো, আমরা লিখছি সব আস্তে আস্তে। অ্যাভারেজ অ্যাডাটমের লাইফ টাইমের উপর ডিপেন্ড করছে, যে সেই অ্যাডাটমটার তার অ্যাভারেজ লাইফ টাইমটা কত, সেই লাইফ টাইমটা এই পালসের মধ্যে আসছে কি আসছে না ওর উপর ডিপেন্ড করছে। আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি। যখন তাহলে এগুলোর উপর ডিপেন্ড করছে, মানে মোট কথা আমরা বুঝলাম যে এন ইকুয়ালস টু যা ছিল সেইটা চেঞ্জ হবে মোট কথা। ঠিক আছে, চেঞ্জ হয়ে কি হবে সেটা পরে দেখছি। আচ্ছা, যখন একটা ফ্লাক্স একটা একটা সাবস্ট্রেটের ওপর
আমি দিচ্ছি, ঠিক আছে? তো ওই টাইমটায় ওই ফ্লাক্স যখন আমি এই ফ্লাক্সের পালসটা যখন দিচ্ছি, ওই পালস যতক্ষণ চলছে সেই টাইমটায় ওই জায়গাটায় সাবস্ট্রেটের উপর অ্যাডাটম ডেনসিটিটা সেটা কিন্তু ইনক্রিজ করবে, ঠিক আছে? আচ্ছা একটু জাস্ট ধরো। আচ্ছা কি বলছিলাম? হ্যাঁ, তো ওই টাইমটায় অ্যাডাটমের আমার ডেনসিটিটা ইনক্রিজ করছে এবং একটা জায়গায় গিয়ে স্যাচুরেট করছে যখন তার লাইফ টাইমে সে পৌঁছাচ্ছে। অ্যাডাটমের লাইফ টাইম ধরো টাউ ডি, সেই জায়গাটায় গিয়ে স্যাচুরেট করছে। আচ্ছা, এইবার ওই জায়গাটায় তাহলে অ্যাডাটম ডেনসিটিটা স্টেবল হচ্ছে কতক্ষণ? যতক্ষণ না ওই ফ্লাক্সের পালসটা অন আছে। এবার যখনই আমি ফ্লাক্সের পালসটা অফ হয়ে যাচ্ছে, যখন পালসটা শেষ হচ্ছে, তখন কিন্তু আবার সেই অ্যাডাটম ডেনসিটিটা ডিকে করছে, ঠিক আছে? আবার অ্যাডাটম ডেনসিটিটা ডিকে করছে কতক্ষণ? যতক্ষণ আমার কিন্তু ওই অ্যাডাটমটা ডিপ্লিট করছে তার লাইফ টাইম টাউ ডি অবধি, ঠিক আছে? এইবার আমি জিনিসটা আঁকলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। যখন পালসটা রয়েছে, এই উঠছে উঠছে উঠছে, উঠলো, ঠিক আছে? আমার এই অবধি আমার হচ্ছে আমার লাইফ টাইমটা অ্যাডাটমের। তো লাইফ টাইম যতক্ষণ ততক্ষণ সে উঠলো, স্যাচুরেট হলো। এবার পালসটা রয়েছে, সে স্টেডি পজিশনে রয়েছে, ঠিক আছে? আবার তার এবার পালসটা অফ হয়ে গেল, সে ডিকে করে গেল। সেই ডিকেটা কতক্ষণ? একই ওই লাইফ অফ হয়ে যাওয়ার পর লাইফ টাইম যতক্ষণ থাকবে ততক্ষণই তো সে বেঁচে থাকবে। তো ব্যাস, লাইফ টাইম যতক্ষণ ছিল ততক্ষণে সে ডিকে করে গেল। কথাটা বোঝা যাচ্ছে? সেম জিনিসটা এখানে আবার সেই একই জিনিস, আমি আর রাখছি না, এই একই জিনিসটা কিন্তু এখানেও হবে। আচ্ছা, পালসটা যতক্ষণ ধরে অন আছে সেটা এইখানেও সেম জিনিসটা, ওখানে আমি দুটোর উপর রাখছি না, এখানে ফাঁকা আছে বলে করলাম। সেইটাকে বলছে টি অন, যে টাইমটা ধরে পালসটা অন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বললাম এবার ছবিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে বললাম, এই যে জিনিসটা যে ঘটছে এই জিনিসটা আমি বললাম। এইবার যদি স্মল এফ মানে ফ্রিকোয়েন্সিটা যদি ছোট হয়, কত ছোট হবে? অ্যাডাটমের লাইফ টাইমের থেকে ছোট যদি হয়, মানে অ্যাকচুয়ালি মানে বলতে চাইছি 1/f-টা ছোট, বললামটা ভুল। এই হ্যাঁ হ্যাঁ ঠিকই, ছোট, এফটা ছোট, তাহলে 1/f-টা বড় হচ্ছে অ্যাডাটমের লাইফ টাইম থেকে। তো মানে মোট কথা এই কন্ডিশনটা যদি হয়, এই কন্ডিশনটা মানে ছবিটা দেখে একটু কল্পনা করো কি হচ্ছে। এই টাও ডি সেইটা থেকে 1/f-টা বড় অনেকটা, মানে এই ছবিটাই যেটা আছে সেইটা, ঠিক আছে? অনেকটা যদি বড় হয় তাহলে আর কিছুই না, তখন নিউক্লিয়েশন ডেনসিটি সেটা কিন্তু স্টেডি স্টেট অ্যাটম ডেনসিটির সাথে প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তখন আমি কি লিখতে পারবো? n ইকুয়াল টু এফ এর জায়গায় এখন পালস দিচ্ছি, তো এফ সাফিক্সে পালস লিখছি, মানে মোট কথা আগে যেটা ছিল ওই রকমই এটাই থাকলো, জাস্ট আমি টার্মিনোলজিটা একটু চেঞ্জ করলাম, পালস দিয়েছি বলে পালস। যখন এইবার আমি এটাকে মুছেই দিচ্ছি, ছবিটা যাতে থাকে এখানে।
এইবার আরেকটা যখন কন্ডিশন, যখন 1/f-টা টাউ ডির থেকে ছোট হবে ভেরি ভেরি, তখন কি হচ্ছে, তখন ছবিটা তাহলে কল্পনা করো এই 1/f এই লেন্থটা টাউ ডি এর থেকেও ছোট হয়ে আছে, মানে এই জিনিসটা এই কাছে চলে আসছে আরো পালসটা, মানে পালসের ফ্রিকোয়েন্সিটা খুব বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, পালস গুলো একদম গায়ে 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 চলে আসছে, তখন কি হবে, স্বাভাবিকভাবে যখন চলে আসছে, আমি এখানেই ছোট্ট করে ছবিটা যদি একটু দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে, এই আমার পালস, এই আমার একদম গায়ে চলে এসছে পালসটা, পরের পালসটা। তো স্বাভাবিকভাবে এটা যখন উঠলো একটা টাইম, টাও ডি টাইম অবধি উঠলো, সে স্যাচুরেট করে গেল, এবার সে নামবে, কিন্তু সে এই টাও ডিতে গিয়ে এইখানে গিয়ে নামতো তার আগেই তো আবার পালস চালু হয়ে গেল, ঠিক আছে, তাহলে এই এই জিনিসটা, এই কন্ডিশনটা কখনোই অ্যাডাটমকে জিরোতে ডিকে করতে দিচ্ছে না, বোঝা যাচ্ছে, আবার পালস চালু হলে সে বাড়তে থাকবে, তার মানে অ্যাডাটম ডেন্সিটিটা সেটা কি করছে, একটা স্যাচুরেট একটা স্টেডি স্টেট লেভেলে অবধি প্রপোর্শনাল থাকছে, এবং সেইটা অ্যাভারেজ ডিপোজিশন ফ্লাক্স বলা হচ্ছে। ধরো এই লেভেলটাকেই আমি যদি বলি FAV, অ্যাভারেজ ফ্লাক্স, মানে একটা অ্যাভারেজ টোটাল থ্রু আউট দ্য টাইম একটা অ্যাভারেজ ফ্লাক্স, অবশ্যই এটা কিন্তু থিওরিটিক্যালি ধরে নিচ্ছি। তো সেটা কি বোঝাচ্ছে, যে ডিপোজিশন ফ্লাক্সটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার যখন আমার 1/f এটা মোটামুটি টাউডির সাথে কম্পেয়ারেবল হচ্ছে, মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সেম, তো তখনও আমার কিন্তু এনাফ টাইম থাকছে না অ্যাডাটমের ডেন্সিটিটা দুটো পালসের মধ্যে যে সময়টা সেই মধ্যে জিরোতে রিচ করার, ঠিক আছে। আচ্ছা, তখন কি হচ্ছে, কিছুটা মানে কয়েকটা পালসের পরও কিন্তু সে স্যাচুরেট হবে না, ঠিক আছে। এবার একটা ইকুয়েশন আসছে যেটা হচ্ছে অ্যাডাটম ডেন্সিটিটা তখন কিসের ওপর বিল্ড আপ হবে, একটা টার্ম আসছে স্মল এন, ঠিক আছে, স্মল এন, আচ্ছা এটার ওপর বিল্ড আপ হবে, সেটার এক্সপ্রেশনটা আমি যদি লিখি এইরকম, এইটা 1/6 f pulse into t on, ঠিক আছে। আচ্ছা, তো আমার ডেন্সিটিটা আইসল্যান্ডের স্যাচুরেট কোথায় হবে, f pulse t on to the power half, এটা এখানে দেখতে পাবে যে এই যে স্যাচুরেশন আইল্যান্ড ডেন্সিটিটা বা নিউক্লিয়েশন ডেন্সিটি যাই বলো, সেইটা কিন্তু ডি এর, এখানে ডি এর কোনো টার্ম নেই, এতক্ষণ কিন্তু ডি ছিল টার্মটা, এইখানে কিন্তু আমার ডি এর টার্ম, ডি এর ওপর ডিপেন্ডেন্স কিন্তু আর রইল না, ঠিক আছে। আচ্ছা, আর বলছে যে এই নিউক্লিয়েশন বিহেভিয়ারটাকে, এই মানে যে থিন ফিল্ম যে গ্রো করা নিউক্লিয়েশন বিহেভিয়ারটা, এটাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি, এখানে ইম্পিউরিটি ঢুকিয়ে মডিফাই করতে পারি, ডিফেক্ট তৈরি করে মডিফাই করতে পারি, ঠিক আছে, এক্সট্রা নিউক্লিয়েশন সাইট আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, তো এই জিনিসগুলো করা যেতে পারে। তো এর একটা উদাহরণ আছে, যে একটা দিয়েছে যে একটা রিসার্চ পেপারে নিকেল আর মলিবডেনাম ফিল্মের ডিপোজিশনের ওপর পাইরোলিটিক গ্রাফাইট ইম্পিউরিটি অ্যাড করে দিয়েছে, সেখানে আমার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে প্রপার্টি গুলোর চেঞ্জ হয়েছে, উদাহরণগুলো একটুখানি দেখে নেবে।
আচ্ছা, নেক্সট যেটা তোমাদের আছে সেটা হচ্ছে তার সব সেই টপিকটা হচ্ছে আইল্যান্ড গ্রোথ অ্যান্ড কোর্সেনিং। ঠিক আছে, আচ্ছা। সেখানে তাহলে কি হচ্ছে দেখি। বলছে কিছু প্রসেস সাইমালটেনিয়াসলি হতে থাকে যখন মানে যখন নিউক্লিয়াস গুলো বা প্লুরালে বলতে গেলে নিউক্লি গুলো গ্রো করে এবং গ্রেন তৈরি হয়ে যায়। গ্রেন জানো কি? ঠিক আছে, গ্রেন তৈরি হয়ে যায়। তো অ্যাটম গুলো কন্টিনিউয়াসলি অ্যাটাচ হতে থাকে। ঠিক আছে, যে আমরা এই যে প্রসেসে করছি ভেপর ডিপোজিশনে হচ্ছে বা যাই হচ্ছে, সে ভেপার থেকে ডিফিউজড হয়ে অ্যাটম গুলো একে অপরের সাথে অ্যাটাচ হতে থাকছে। আর এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা এবার হতে হতে তারপর কি বলছে? বলছে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস টেকিং প্লেস টু ফার্স্ট কনসিডার হোয়াট হ্যাপেন্স টু এ নাম্বার অফ differently sized grains on a surface without any deposition taking place. আচ্ছা, যখন কোনো ডিপোজিশন ঘটাচ্ছি না তখন জিনিসটা কি হচ্ছে, মানে গ্রেনের যে নাম্বার গুলো সে কি হচ্ছে সেটা দেখি। বলছে অ্যাটম উইল কনস্ট্যান্টলি ডিটাচ অ্যান্ড অ্যাটাচ ফ্রম এন্ড টু দ্য গ্রেনস, মানে ওই মানে গ্রেনের সাইজটা একটা আইসোলেটেড গ্রেনের সাইজ, এবং এখানে আরো একটা কথা বলা হলো নেট সাইজটা, মানে সাইজ তো চেঞ্জ হতেই থাকছে, মানে বলছে অ্যাটাচও হচ্ছে অ্যাটম, ডিট্যাচও হচ্ছে অ্যাটম, কিন্তু আলটিমেটলি নেট সাইজের কোনো চেঞ্জ হচ্ছে না একটা আইসোলেটেড গ্রেনের যখন কোনো ডিপোজিশন হচ্ছে না। ঠিক আছে, তাহলে একটা গ্রেন টু ডাইমেনশনাল ক্লাউড অফ অ্যাডাটমস দিয়ে সারাউন্ড করা থাকছে, মানে মানে গ্রেনটার চারিপাশে সবসময় অ্যাডাটমের একটা ক্লাউড রয়েছে। কারণ কি? কারণ সবসময় কেউ না কেউ আসছে, এসে যুক্ত হচ্ছে, কেউ না কেউ ডিটাচ হয়ে বেরিয়ে যাচ্ছে। তো ধরে নিতে পারি যে অ্যাডাটমটা এই গ্রেনটার চারিপাশে একটা অ্যাডাটমের ক্লাউড রয়েছে, অবশ্যই টু ডাইমেনশনাল, এখানে থিন ফিল্মের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে বলছে ডিট্যাচমেন্ট অফ অ্যান অ্যাটম ফ্রম আ গ্রেন ইজ মোর প্রবাবেল the smaller the grain is, as the binding energy of surface atom depend on the grain curvature. বলছে যত ছোট গ্রেন হবে তত কিন্তু ডিট্যাচমেন্ট হওয়ার প্রবাবিলিটিটা বেশি। কারণ কি? কারণ এই ছোট গ্রেনের সারফেস অ্যাটমের বাইন্ডিং এনার্জি সেটা কিন্তু গ্রেন কার্ভেচারের উপর ডিপেন্ড করে, এবং গ্রেন কার্ভেচার একটা যে কোনো বল বা যে কোনো জিনিস যত ছোট হবে তার কার্ভেচার তত বেশি হবে, যত বড় হবে তার কার্ভেচার তত কম হবে। এটা তো আমরা জানি, তো স্বাভাবিক। তো কার্ভেচার যত বেশি হচ্ছে, কার্ভেচার বেশি হওয়ার ফলে বাইন্ডিং এনার্জি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বেশি হওয়ার জন্য আমার ডিট্যাচমেন্ট কিন্তু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা স্মলার একটা গ্রেন, তার চারিপাশে অ্যাডাটমের আমার ডেন্সিটিটা বেশি, কারণ সে ডিট্যাচ হয়ে হয়ে বাইরে বেরিয়ে আসছে। এই জায়গাটায় আমার তার অ্যাডাটমের ডেন্সিটিটা বেশি। বুঝাতে পারলাম? এটা আমার স্মলার গ্রেন, এই ক্লাউডটা হচ্ছে অ্যাডাটমের ক্লাউড। আমি এবার একটা লার্জার গ্রেন যদি ধরি, সেখানে আমার অ্যাডাটমের ডেন্সিটি গুলো অপেক্ষাকৃত কম হবে, এখানে ডেন্সিটি গুলো বেশি, এখানে ডেন্সিটি গুলো কম। আচ্ছা, তো দুখানা এই যে এখানে যেমন মানে সিচুয়েশনটা এসছে, দুখানা ডিফারেন্ট সাইজের গ্রেন কাছাকাছি মোটামুটি এসছে পাশাপাশি।
তখন কি হচ্ছে তাহলে দেখো, এখানে অ্যাডাটোমের একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এই জায়গাটায় অ্যাডাটোমের ডেন্সিটি বেশি, এই জায়গাটায় অ্যাডাটোমের ডেন্সিটি বা কনসেন্ট্রেশন কম। স্বাভাবিকভাবে একটা ডেন্সিটি গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এবং ডেন্সিটি গ্রেডিয়েন্ট তৈরি হলেই আমরা জানি কি হয়, ডিফিউশন হবে। তো ডিফিউশনের জন্য একটা ড্রাইভিং ফোর্স ক্রিয়েট হচ্ছে হায়ার অ্যাডাটোম ডেন্সিটি রিজিয়ন থেকে লোয়ার অ্যাডাটোম ডেন্সিটি রিজিয়ন, মানে হচ্ছে স্মলার গ্রেন থেকে হায়ার গ্রেনের দিকে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে, আমার স্মল গ্রেন থেকে অ্যাডাটোম লস হচ্ছে, আর লার্জ গ্রেনে কিন্তু অ্যাডাটোম বা অ্যাটম গুলোর গেন হচ্ছে। তাহলে এখান থেকে নেট লস হচ্ছে, এখানে নেট গেন হচ্ছে কিন্তু লার্জ অ্যাটমে, এই লার্জ অ্যাটম মানে গ্রেনের আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা স্বাভাবিকভাবে যে মানে জিনিসটাকে অ্যাক্সেলারেট করছে। এখানে অ্যাডাটম গুলো এদিকে আসছে, এখানে এসে আরো জোড়ার চান্স বেড়ে যাচ্ছে, তো এটা ছোট হতে থাকছে, তো এটা বড় হতে থাকছে। মানে জিনিসটা বুঝতে পারছো, মানে সেলফ অ্যাক্সেলারেট হচ্ছে জিনিসটা যখন কাছে চলে আসছে। এবং এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে অস্টওয়াল্ড রাইপেনিং। হলো, আচ্ছা আর এখানে কি বলেছে দেখি, বলেছে দ্য ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন অফ দ্য গ্রেনস ইজ মোর অর লেস র্যান্ডম। মানে ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনটা মোর অর লেস র্যান্ডম থাকে, কখন, আর্লি স্টেজে। ঠিক আছে, আর এরপরে আস্তে 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 তখন এনার্জেটিক্যালি ফেভারেবল যে দিকে আমার ওরিয়েন্টেশনটা থাকা দরকার, সেই দিকে কিন্তু গ্রেনের ওরিয়েন্টেশন চলে যায়, যেখানে গেলে মানে যে ওরিয়েন্টেশনে গেলে গ্রেনটা আমার ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার গেইন করতে পারবে, সেই দিকে কিন্তু সে ওরিয়েন্ট হয়ে যায়। আচ্ছা, হলো, তাহলে এটা হলো, এবার হচ্ছে কোয়ালেসেন্স। এটার মানেটা কি, মানেটাই হচ্ছে মানে এক জায়গায় মানে জড়ো হয়ে যাওয়া। ঠিক আছে, জড়ো মানে এক জায়গায় ইয়ে হয়ে যাওয়া। আচ্ছা, তো যখন একটা সাবস্ট্রেটের ওপর আইল্যান্ড গুলো গ্রো হচ্ছে, আইল্যান্ড গুলো একটা না এক টাইমে ইয়ে হতে হতে আইল্যান্ড গুলো কিন্তু মিট করবেই। ঠিক আছে, যখন দুখানা আইল্যান্ড খুব ক্লোজ চলে আসে, মানে দুখানা আইল্যান্ড যখন ইন্টারঅ্যাক্ট করতে পারবে, তখন তারা কি করে, তাদের এনার্জি মানে সিস্টেমের মধ্যে তাদের যে এনার্জিটা, সেটাকে তারা মিনিমাইজ করতে থাকে। মিনিমাইজ করার জন্য সেই আইল্যান্ডটা মানে রিস্ট্রাকচার আর কি হতে থাকে। ঠিক আছে, ঠিক আছে, মানে রিস্ট্রাকচার হতে থাকে আইল্যান্ডটা, মানে এইরকম ভাবেই আস্তে 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 মানে জিনিসটা ইউনিফর্ম টাইপের হতে থাকে। এবং অবশ্যই পারফেক্টলি ইউনিফর্ম থিন ফিল্ম বানানো কখনোই সম্ভব না, যে কোনো আইডিয়াল বা পারফেক্ট কখনোই এক্সিস্ট করে না ইউনিভার্সে। তো মানে একটু তো উঁচু নিচু থাকবে, কিন্তু একদম ইনিশিয়ালি যে আইল্যান্ড গুলো তৈরি হয়, যেখানে অ্যাটম পড়ছে ওই জায়গাটায় পুরো ডিপোজিট হয়ে আছে, তো আস্তে 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 জিনিসটা আর কি ইউনিফর্ম হতে থাকে। ঠিক আছে, তো তখন আইল্যান্ড গুলো কিন্তু ডিফর্ম হয় এবং একে অপরের সাথে টাচ করে গ্রেন বাউন্ডারিতে, এবং তাদের সারফেস এনার্জি গুলো মানে ইন্টারচেঞ্জ মানে যাওয়া আসা হয়, মানে এনার্জি গুলো চেঞ্জ হয়, এবং ইন্টারফেস এনার্জি, স্ট্রেন এনার্জি, এগুলোরও সব আদান প্রদান হয়। অ্যাটম গুলো ডিফিউজ করে গ্রেন সারফেসের অ্যালং এ। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটাই মেনলি কোয়ালেসেন্স বলছে, মানে দুটো আমার যদি আমার ইয়ে থাকে, দুটো আইল্যান্ড যদি থাকে,
এই দুটো আস্তে 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 মিশে যাচ্ছে, কোয়ালেসেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এখানে মেকানিজমটা একটুখানি জাস্ট পড়লেই বুঝতে পারবে, খুব সোজা। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিয়েছে যে সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড SiO2 সাবস্ট্রেটের ওপর আমি গোল্ডের থিন ফিল্ম ডিপোজিশন করছি এবং সেখানে আমার গোল্ডের আইল্যান্ড তৈরি হয়েছে। এটা SiO2 সাবস্ট্রেট, আমার গোল্ডের আইল্যান্ড তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো বলছে যে একটা জিনিস, একটা রিসার্চ পেপারে ওরা দেখেছে, খুঁজে পেয়েছে ব্যাপারটা, যে স্মল আইল্যান্ড যেগুলো, মানে যেগুলো মোটামুটি ধরো ডায়ামিটার গুলো হচ্ছে 1 ন্যানোমিটার মতো, ঠিক আছে, তারা কিভাবে কোয়ালেস করছে? তারা লিকুইড ড্রপলেট, মানে দুখানা লিকুইড ড্রপ, জলের ড্রপ যেমন কাছাকাছি আনলে যেমন ইয়ে হয়ে যায়, সেইভাবে কোয়ালেস করে। ঠিক আছে, যখন ডায়ামিটার গুলো খুব কম, মানে স্মল আইল্যান্ডের ক্ষেত্রে। এবং যে নতুন যে আমার আইল্যান্ডটা ফর্ম হচ্ছে, সেটা কিন্তু তাদের ফর্মের টাইমিংটা 1/60 সেকেন্ড। ঠিক আছে, যখন একটু আইল্যান্ড গুলো লার্জ হচ্ছে, যখন মোটামুটি 2 ন্যানোমিটার থেকে 3 ন্যানোমিটার ডায়ামিটারে যাচ্ছে, সেই কোয়ালেসেন্সের টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে একটু। ঠিক আছে, 1/20 সেকেন্ড হয়ে যাচ্ছে। আরো যদি আমি বড় করি, মোটামুটি 5 ন্যানোমিটারের থেকে যদি বড় হয়ে যায়, এটা এটা কিন্তু মিলিমিটার নয়, ন্যানোমিটার, 5 ন্যানোমিটারের থেকেও যদি বড় হয়ে যায়, তখন কিন্তু আবার এই কোয়ালেসেন্সের যে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। কারণ 5 ন্যানোমিটারের থেকে বড় গোল্ড ন্যানো পার্টিকেল হয়ে গেলেই সেখানে ক্রিস্টালাইন স্ট্রাকচারটা চলে আসে গোল্ডের। তো তখন কিন্তু আবার এই লিকুইড যে ড্রপের কোয়ালেসেন্স, এই মেকানিজমটা কিন্তু তখন খাটে না, তখন কিন্তু ডিফারেন্ট একটা কোয়ালেসেন্স বিহেভিয়ার দেখা যায়। তখন কি হয়, দুখানা ক্লাস্টারের মধ্যে, মানে ক্লাস্টারগুলোর মধ্যে, গ্রেন বাউন্ডের মধ্যে আমার নেক তৈরি হয়, নেক। ঠিক আছে, সেই নেকটা আস্তে আস্তে স্লোলি ফিল হয়। বলেছিলাম গ্রেন বাউন্ডারি অ্যালং এ ডিফিউজ করতে থাকে অ্যাটম গুলো, এবং সেইখানে কিন্তু আস্তে আস্তে নেকটা ফিল হতে থাকে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস বলেছে যে লার্জার সলিড পার্টিকেলের কোয়ালেসেন্স প্রসেসটা কিন্তু স্লোয়ার হয় স্মলার লিকুইড পার্টিকেলের। দেখলাম আমরা তাই, মানে স্মলের ক্ষেত্রে 1/60 খুব তাড়াতাড়ি হচ্ছে, আর একটু যত বড় করছি একটু দেরি হচ্ছে, এবং আরো বড় করলে পুরো মেকানিজমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অবশ্যই আমার টাইমটা আরো বেশি লাগছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, এক্সপ্রেশন দুটো বিজ্ঞানী বের করেছে। সেটা হচ্ছে, কোল লিখলাম কোয়ালেসেন্সের জন্য, টাও কোল ইকুয়াল টু R⁴/B। ঠিক আছে, দুখানা সলিড হাফ স্ফিয়ার। ঠিক আছে, তো তাদের যে কোয়ালেসেন্সের ইভেন্টটা এই টাইমের মধ্যে কিন্তু অকার করবে। ঠিক আছে, অবশ্যই এখানে অ্যাজিউম করা হয়েছে যে সারফেস ডিফিউশন দ্বারা কোয়ালেসেন্সটা ড্রাইভ হচ্ছে, এবং এখানে ডিফিউশনটা কিন্তু আইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি বলতে পারবে কেউ? আমি বলেছিলাম একদিন পড়াতে পড়াতে, হোমোজিনিয়াস আর আইসোট্রপিক, এই দুটো মানে কি? এগুলো একদম বেসিক জিনিস, কিন্তু জানতেই হবে। বলো কেউ। কেউ একটা বলো।
হোমোজিনিয়াস আর আইসোট্রপিক এই দুটোর মধ্যে কি পার্থক্য, মানে জিনিস দুটো কি বলো? আচ্ছা, হোমোজিনিয়াস মানে বলছো একই মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই তো? আর আইসোট্রপিক বলছো যে আমি যদি যেতে থাকি তাহলে কনফিগারেশনের কোনো চেঞ্জ হবে না। বেশ, আমি বলে দিয়েছিলাম এটা একদিন, আমি আবারও বলে দিচ্ছি, এটা খুব কিন্তু কাজে লাগবে এই দুটো কনসেপ্ট। হ্যাঁ, দুটো অনেকটা সেম জিনিস কিন্তু আলাদা। কিরকম? হোমোজিনিয়াস মানে হচ্ছে আহ তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি সামনের দিকে তাকিয়ে আছো, তুমি সামনে মানে দিকে তাকিয়ে দুদিকে দুটো গাছ দেখতে পেলে। তোমার ডান হাতের দিকে একটা গাছ 45 ডিগ্রি কোণে, বা হাতের দিকে একটা গাছ 45 ডিগ্রি কোণে। এবার তুমি সোজা হেঁটে যাচ্ছ, যত মানে হেঁটে যাচ্ছ তুমি সব সময় দেখছো ওই তোমার 45 ডিগ্রি কোণেই গাছগুলো পড়ছে, ডান হাতে আর বা হাতে, বারবার 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 বারবার। মানে অন্য গাছ, মানে যত এগোচ্ছ জায়গাটা চেঞ্জ হচ্ছে, ধরো তুমি এই রাস্তাটায় আছো, তুমি এই পজিশনে আছো, গাছগুলো এই পজিশনে রইলো, তুমি কিছুক্ষণ পর এই পজিশনে গেলে তখন দেখলে আবার এই পজিশনেই গাছগুলো রয়েছে, এই যা ডিস্টেন্স ছিল এই তা ডিস্টেন্স। আবার এই পজিশনে গেলে আবার সেই একই জায়গায় গাছগুলো রয়েছে। এটা আমি ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে বলছি। তো তুমি তখন বলবে হ্যাঁ এই রাস্তাটা বা এই যেদিকে আমি যাচ্ছি সেটা হোমোজিনিয়াস, এই এনভায়রনমেন্টটা পুরো হোমোজিনিয়াস। ঠিক আছে, এটা 1D 2D 3D হতে পারে, আমি 1D এক্সাম্পল দিলাম সরলভাবে। আইসোট্রপিক জিনিসটা কি? এই রাস্তা, তুমি এখানে দাঁড়িয়ে তো ছিলে, আর ইনিশিয়ালি এইখানে আমি বলেছিলাম গাছ আছে দুটো 45 ডিগ্রি কোণে, তুমি এই দিকে তাকিয়ে আছো, তুমি এবার কোনো মানে তোমার ট্রান্সলেশন হবে না, তুমি একই জায়গায় থাকিয়ে তুমি রোটেট করবে নিজের অক্ষের চারিদিকে। এদিকে তাকিয়েছিলে, এবার এদিকে যখন তাকালে তখন এইখানে আরেকটা গাছ দেখতে পেলে, মানে তোমার বাঁ দিকেও 45 ডিগ্রি কোণে গাছ হলো, ডান দিকেও 45 ডিগ্রি কোণে গাছ হলো। এদিকে যখন তাকাচ্ছ তখন এখানে একটা গাছ পাচ্ছ, এই দুদিকে দুটো আবার গাছ পেলে। আবার এদিকে তাকাচ্ছ যখন এদিকে গাছ পেলে। এবার এটা আমি জাস্ট চারটে দিক বললাম, এটা মানে প্রত্যেকটা ডিগ্রি বা প্রত্যেকটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম মিনিট ঘুরলেই তোমার সেম হবে জিনিসটা। মানে আমি বলতে চাইছি যে তুমি এক জায়গাতে দাঁড়িয়ে চারিদিকে যদি তুমি তাকাও, চারিদিকটাই যদি তুমি সেম দেখতে পাও, তাহলে সেই এনভায়রনমেন্টটাকে বলবো আইসোট্রপিক এনভায়রনমেন্ট। বুঝতে পেরেছো? আর যদি তুমি চলতে থাকো, চলতে চলতে তুমি সেম এনভায়রনমেন্ট পাচ্ছ, জায়গা চেঞ্জ করতে 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 করতে, সেইটাকে বলবো হ্যাঁ সেই আমার এই এনভায়রনমেন্টটা পুরো হোমোজিনিয়াস, আমি যেখানেই যাচ্ছি না কেন সেইখানে একই জিনিস, একই এনভায়রনমেন্ট, একই আমি যদি টেম্পারেচার দিয়ে বলি একই টেম্পারেচার। আর আইসোট্রপিক মানে আমি যেদিকেই ঘুরছি না কেন, যেদিকেই রোটেট করছি না কেন আমি সেমই জিনিস দেখতে পাচ্ছি, সেইটাকে বলবো আইসোট্রপিক। তো এটা কিন্তু আবার আমি বলে দিলাম, এটা কিন্তু গুলিয়ে যায়, অনেকেই জানে না। তো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখো। তো এইখানে কি ধরে নিয়েছে, আইসোট্রপিক কথাটা কোথা থেকে এলো? হ্যাঁ আচ্ছা, এখানে ধরে নিয়েছে ডিফিউশনটা হচ্ছে আইসোট্রপিক, আর কিছুই না। আচ্ছা, বিটা কি? নাম্বার অফ অ্যাটম, এই সরি হ্যাঁ বিটা, হ্যাঁ বি হচ্ছে, বি এর এক্সপ্রেশন আছে ডিএস গামা ওমেগা স্কোয়ার এস জিরো বাই কেটি। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে তোমার, দাঁড়া একটু দাঁড়াও, বিটা কোএলিসেন্স, এই টার্মটা কি, কোএলিসেন্স কোএফিসিয়েন্ট বোধহয়, একটু ওয়েট করো।
বিটা হচ্ছে কোএলিসেন্স প্যারামিটার, ঠিক আছে, নামটা, বি এর নামটা। আর ডিএসটা হচ্ছে সারফেস ডিফিউশন কোএফিসিয়েন্ট। আরটা তো রেডিয়াস জানো। বি বি হলো আমার এখানে কি বললাম, কোএলিসেন্স প্যারামিটার, তাই তো। ওয়েট একটু দাঁড়াও, আটকে আটকে যাচ্ছে। ডিএস হচ্ছে সারফেস ডিফিউশন কোএফিসিয়েন্ট। স্মল গামাটা হচ্ছে সারফেস এনার্জি। ঠিক আছে। আর ওমেগাটা হচ্ছে অ্যাটমিক ভলিউম, এটা তো আগেও বলেছি, আগে একটা জায়গায় এসছিল এটা। আর কি, আর এস জিরোটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে অ্যাটমের নাম্বার, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা মনে রাখো। আচ্ছা, তো এইটা কিন্তু কোয়ালেসেন্স টাইম, এগুলো কিন্তু আমার থিন ফিল্ম ডিপোজিশনের ক্ষেত্রে কিন্তু ভালো রকমের আর কি এফেক্ট ফেলে। ঠিক আছে, আচ্ছা, ব্যাস এখানে তোমাদের এই অবধি আর কি এটা দিয়েছে, 14 পাতা অবধি প্রথমে, 5 থেকে 14। এরপরে তোমাদের স্ট্রেস রয়েছে, থিন ফিল্মে স্ট্রেস, সেটা একটু বলে দিই। চ্যাপ্টার 3 23 পাতায় একটাই পাতা দিয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে থিন ফিল্মে মেকানিক্যাল স্ট্রেস কিন্তু হতেই পারে। ঠিক আছে, এবং এই স্ট্রেসের কারণে যদি তুমি একটা থিন ফিল্মে একটা টান বা স্ট্রেস তৈরি করো, স্বাভাবিকভাবে ক্র্যাক ধরতে পারে ফিল্মে। ঠিক আছে, ক্র্যাক হতে পারে, বাকরিং হতে পারে। ঠিক আছে, তো যখন এইটা হবে সেটা কিন্তু ডিকোহেশন ঘটনাটা ঘটাবে। ঠিক আছে, যদি আমি থিন ফিল্মটাকে বেন্ড করি, এখানে একটা আমার সাবস্ট্রেটটাকে যদি বেন্ড করি, যে সাবস্ট্রেটের উপর ফিল্মটা রয়েছে, সেখানে কিন্তু মানে যে বেন্ড করি না, মানে এখানে আমি বলতে চাইছি মানে থিন ফিল্মটা যদি মানে কোনোভাবে বেন্ড হয়ে বা কোনোভাবে আর কি সেখানে স্ট্রেস পড়ে ফিল্মের ওপর, যে সাবস্ট্রেটটা বেন্ড হয়ে গেছে, ঠিক আছে, তো তখন কিন্তু মানে সাবস্ট্রেটটা আর কি বেন্ড মানে বেন্ড হয়ে যায় থিন ফিল্মের মানে স্ট্রেস পড়লেও। ঠিক আছে, তো মেকানিক্যাল স্ট্রেসে কিন্তু এই জিনিসগুলো ঘটে, ক্র্যাক হয়ে যায়, বেন্ড হয়ে যায়। তো এছাড়াও ফিজিক্যাল যে কোনো প্রপার্টি ফিল্মের স্ট্রেসের কারণে কিন্তু চেঞ্জ হতে পারে, যেমন হচ্ছে তোমার স্ট্রেস দিয়ে আমি ব্যান্ড স্ট্রাকচার চেঞ্জ করতে পারি,
স্ট্রেস দিয়ে আমি মানে আরো অনেক কিছু মানে প্রপার্টি মানে চেঞ্জ করা যায় অ্যাটমের মধ্যে আর কি স্ট্রেস তৈরি করে, স্ট্রেস বা স্ট্রেন তৈরি করে, ঠিক আছে, মানে ক্রিস্টালের মধ্যে। আচ্ছা, একটা মোস্ট কমন কজ, একটা কারণ স্ট্রেস মানে ফিল্মে স্ট্রেস আসার কারণ হলো থার্মাল এক্সপ্যানশনের ডিফারেন্স তৈরি হওয়া। মানে সাবস্ট্রেট মেটেরিয়ালটা তো আলাদা, তার উপর আমি একটা অন্য মেটেরিয়ালের থিন ফিল্ম ডিপোজিট করছি। এবার ধরো একটা কোনো আমি পুরোটাকে একটা কোনো তার অন্য টেম্পারেচারে নিয়ে যাচ্ছি, গরম করছি বা যাই করছি, তো এই থার্মাল যে এক্সপ্যানশনটা হয়, যে কোনো জিনিস গরম করলে আমরা দেখতে যে ছোটবেলায় পড়েছি থার্মাল এক্সপ্যানশন হয়, তো স্বাভাবিকভাবে থার্মাল এক্সপ্যানশনের কোএফিসিয়েন্টটা প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা। তো স্বাভাবিকভাবে কি হবে, আমার যে সাবস্ট্রেটের যে মেটেরিয়ালটা সে ডিফারেন্ট ভাবে এক্সপ্যান্ড করবে, এবং যে আমার থিন ফিল্মের মেটেরিয়াল সে ডিফারেন্ট ভাবে এক্সপ্যান্ড করবে। মানে আমার থার্মাল এক্সপ্যানশনটা মেটেরিয়াল আর সাবস্ট্রেটে ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে। তখন আমার স্ট্রেস তৈরি হচ্ছে, থার্মাল স্ট্রেস তৈরি হচ্ছে, এবং এই থার্মাল স্ট্রেসের ডিফারেন্সিয়াল ফর্মটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, সরি, d sigma f by dt equal to alpha s minus alpha f into ef by 1 minus nu f। এই জিনিসটা সিগমা এফটা কি, সিগমা এফটা হচ্ছে ফিল্মের স্ট্রেস, টি টেম্পারেচার, ওটাকে ক্যাপিটাল টি দিয়ে লিখলেও ভালো হতো, আমাদের ওই নোটটায় ক্যাপিটাল টি দিয়ে লেখা আছে। আলফা এফ হচ্ছে আমার এস ফর সাবস্ট্রেট, সাবস্ট্রেটের থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আলফা দিয়ে লিখে আমরা জানি, আর ফিল্ম আলফা এফ ফিল্মের এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট হলো। আচ্ছা, আর কি ইএফ, দাদা ইএফটা সিগমাটা কি হচ্ছে বললে আমার আরেকবার ইলাস্টিক বলো। মডিউলাস। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে সিগমা এফটা হচ্ছে ফিল্মের স্ট্রেস, টেম্পারেচারের সাথে সেই মানে স্ট্রেসের আমি ডিফারেন্সিয়াল ফর্মটা নিচ্ছি, তাই ডি সিগমা এফ ডিটি, টিটা টেম্পারেচার, আলফা এস আর আলফা এফ এগুলো হচ্ছে, আলফাটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, এস ফর সাবস্ট্রেট মানে আলফা এস মানে হচ্ছে সাবস্ট্রেটের থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, আর এফ ফর ফিল্ম, তাহলে আলফা এফটা হচ্ছে ফিল্মের এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। ক্যাপিটাল ইএফ যেটা, সেটা হচ্ছে ইলাস্টিক মডিউলাস, কার ইলাস্টিক মডিউলাস, এফ ফর ফিল্ম, তাহলে ইলাস্টিক মডিউলাস অফ দ্য ফিল্ম ম্যাটেরিয়াল। আর নিউ এফটা হচ্ছে পোয়াজো রেশিও বা পয়জন রেশিও যদি বলো, ঠিক আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে নিউ এফ, অবশ্যই ফিল্ম ম্যাটেরিয়াল, এফ সাফিক্স যা যাচ্ছে মানে ফিল্মের, ঠিক আছে। তো এইটা একটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তো থার্মাল স্ট্রেস বলছে থার্মাল স্ট্রেস ইজ অ্যান এক্সাম্পল অফ extrinsic stress, another often larger contribution to the total film stress in intrinsic stresses generated during the deposition, ঠিক আছে, তেমন কিছু বলেনি। আচ্ছা, যখন ফিল্মটা শ্রিঙ্ক করতে চায় কিন্তু সেটা কিন্তু সাবস্ট্রেটের মানে সাবস্ট্রেট সেই শ্রিঙ্কটাকে বাধা দিচ্ছে, ফিল্মটা শ্রিঙ্ক করতে চাইছে, সাবস্ট্রেট বাধা দিচ্ছে, এইরকম অবস্থায় তখন ফিল্মের স্ট্রেসটা হচ্ছে টেনসাইল হয়, ঠিক আছে। এবং টেনসাইল যখনই হয় আমি কি বলেছি, তখনই পজিটিভ হচ্ছে আমার ইয়েটা, মানে সিগমা এফ যে স্ট্রেসটা পজিটিভ হচ্ছে, টেনসাইল স্ট্রেসটা পজিটিভ ধরা হয়, আর যখন কম্প্রেশন হচ্ছে তখন কিন্তু ওটাকে নেগেটিভ ধরা হয়, ঠিক আছে। যখন ফিল্মটা এক্সপ্যান্ড করছে কিন্তু কনস্ট্যান্ট বাই দ্য সাবস্ট্রেট, তখন কিন্তু সিগমাটা নেগেটিভ। মানে কথাটা বুঝতে পারছো, কথাটা হচ্ছে আর কিছুই না, যখন ফিল্মটা শ্রিঙ্ক করতে চাইছে কিন্তু সাবস্ট্রেট দিচ্ছে না, তখন কিন্তু মানে সাবস্ট্রেট দিচ্ছে না মানে কি, সাবস্ট্রেট টেনে ধরে রাখতে চাইছে, মানে ভাষাটা একটু বোঝো আমি কি বললাম, আমি বললাম টেনসাইল স্ট্রেন হলে পজিটিভ আর কম্প্রেশন হলে নেগেটিভ,
কিন্তু আমি মুখে বলছি যখন থিন ফিল্মটা শ্রিঙ্ক করতে চাইছে তখন তো তাহলে কম্প্রেশন হচ্ছে, তুমি বলতেই পারো তখন তাহলে পজিটিভ কেন ধরছি। দেখো, এটা হচ্ছে আমার সাবস্ট্রেট, এটা হচ্ছে আমার ফিল্মটা শ্রিঙ্ক করতে চাইছে কিন্তু সাবস্ট্রেটটা দিচ্ছে না করতে, তার মানে কি সাবস্ট্রেটটা টেনে ধরে রেখেছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে তাই জন্য আমার স্ট্রেসটা এখানে কিন্তু টেনসাইল স্ট্রেস হচ্ছে। বোঝা গেছে কথাটা? এই জায়গাটা পরিষ্কার? ফিল্মটা শ্রিঙ্ক হতে চাইছে ঠিকই, কিন্তু সাবস্ট্রেটটা দিচ্ছে না, তার মানে স্ট্রেসটা জেনারেট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি টেনসাইল, মানে টেনে ধরে রাখছে, ও ছোট হতে দিচ্ছে না। সেই টেনসাইলের কারণে সেটাকে ধরছি প্লাস। আবার যখন আমার ফিল্মটা আছে, ফিল্মটা যখন সে আমার ও এক্সপ্যান্ড করতে চাইছে কিন্তু সাবস্ট্রেটের জন্য সে পারছে না, তার মানে কি সাবস্ট্রেটটাও ভেতরের দিকে সাবস্ট্রেটটা টেনে ধরে রাখছে, ওকে বাড়তে দিচ্ছে না, তো তখন কম্প্রেস করে রাখার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমার সিগমাটা নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ফিল্মের স্ট্রেস মেজার করা হয় এক্সআরডি দিয়ে, মানে এক্স রে ডিফ্র্যাকশন দিয়ে, আর কার্ভেচার মেজারমেন্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এক্স রে ডিফ্র্যাকশন দিয়ে ক্রিস্টালোগ্রাফিক স্ট্রেন সেটাকে এপসাইলন দেওয়া হয়। এপসাইলন খুব সোজা, এপসাইলন ইকুয়াল টু ডি মাইনাস ডি জিরো বাই ডি জিরো, মানে ইনিশিয়াল যে পজিশনে ছিল সেখান থেকে যতটা চেঞ্জ হলো বাই ইনিশিয়াল পজিশন, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু বুঝিয়ে দিই। আমার ইনিশিয়ালি মানে অরিজিনালি আমার ল্যাটিস স্পেসিং দুটোর মধ্যে ধরো ডি জিরো, ঠিক আছে? দুটোর মধ্যে ল্যাটিস স্পেসিং ধরো ডি, লেখা পড়ছে না, ধরো ডি জিরো, ডি জিরো, ডি জিরো। এইখানে দেখো হঠাৎ করে এটা সরে গেছে, তাহলে এটা আমার একটা স্ট্রেন তৈরি হলো, এটাকে ধরছি ডি। তাহলে আমার কতটা সরলো? এইটুকু সরলো, মানে ডি মাইনাস ডি জিরো বাই ডি জিরো, ইনিশিয়াল যেটা, এইটাকে বলা হচ্ছে। এইভাবে আমরা এক্সআর ডি দিয়ে কিন্তু স্ট্রেনটাকে বের করি, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রেন, ক্রিস্টালোগ্রাফিক স্ট্রেন কথাটা। স্ট্রেন আর স্ট্রেস দুটো কিন্তু আলাদা, এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। এইবার তাহলে ফিল্মের স্ট্রেসটা কি হবে? এটা কিন্তু স্ট্রেন। ক্রিস্টালোগ্রাফিক স্ট্রেন। এবার স্ট্রেস মানে সিগমা, সরি ডি না, এফ, ইএফ ইন্টু এপসাইলন। ইএফটা কি বলেছিলাম? ফিল্মের এলাস্টিক মডিউলাস। জানো তোমরা এগুলো একদম, সেই আমরা যখন এক্সপ্যানশন পড়েছি তখনই আমরা দেখেছি যে স্ট্রেস ইকুয়াল টু এলাস্টিক মডিউলাস ইন্টু স্ট্রেন, মানে এলাস্টিক মডিউলাসটা অ্যাকচুয়ালি হয় স্ট্রেস বাই স্ট্রেন, এখান থেকেই আসছে, ছোটবেলার জিনিস। আচ্ছা, এইগুলোই রয়েছে। আর হচ্ছে, আর তোমাদের এরপরে আরো কিছু কিছু তোমরা কিন্তু এই নোটগুলো পড়তে থাকো, ঠিক আছে? আরো কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি বলে দেব। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি দেখাই, দাঁড়াও একটু দাঁড়াও।
একটু ওয়েট করো, আমি ওই ন্যানো পার্টিকেল সলিউশনের ছবিগুলো তোমাদের দেখাই, আগের দিন বলছিলাম। দেখতে পাচ্ছ ছবি? এইটা হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশনের কালার। বলছিলাম না যে রেড ওয়াইন টাইপের একটু, অবশ্যই এটা সাইজের ওপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে কালারটা। এবং দেখো এই নিচে দেখো একটুখানি, এখানে এই জিনিসটাকে সেন্ট্রিফিউজ করেছি, তো গোল্ড ন্যানো পার্টিকেল গুলো যেগুলো একটু বড় বড় সেইগুলো নিচে থিতিয়ে পড়েছে। এইটা হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেল, এখানে ভর্তি ভর্তি লাখ লাখ আর কি গোল্ড ন্যানো পার্টিকেল আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কালারটা। এটাকে ধরো আরো সেন্ট্রিফিউজ করছি, আরো বেশি করে গোল্ড ন্যানো পার্টিকেল গুলো থিতিয়ে পড়ছে, ওই জন্য উপরের ইয়েটা হালকা হয়ে যাচ্ছে কালারটা। এইটা দেখো, এটাও কিন্তু গোল্ড ন্যানো পার্টিকেল, কালারটা দেখেছো নীল। এটাও গোল্ড ন্যানো পার্টিকেল, এটা হচ্ছে এগুলো বেসিক্যালি স্ফিয়ার টাইপের, স্ফিয়ারের কালারটা এই লাল টাইপের হয়। এইটা হচ্ছে একটু অন্য অন্য মানে শেপটা এর অন্য। এটা অ্যাকচুয়ালি স্টার, মানে গোল্ড ন্যানো স্টার আর কি, ঠিক আছে? তো তার কালারটা আবার দেখো এরকম। তো মানে ইন্টারেস্টিং ব্যাপারগুলো। এইটা হচ্ছে সিলভার। সিলভার বাল্ক সিলভারের কালার কেমন? সিলভার কালারের, ছাই ছাই কালারের। তো সিলভার ন্যানো পার্টিকেলের কালারটা কিন্তু আবার এই হলুদ টাইপের, একটু মানে কাদা কাদা টাইপের। এটা অ্যাকচুয়ালি শুধু সিলভার নয়, ওই যে গোল্ডটা দেখলে না, এই যে গোল্ড, এই গোল্ড ন্যানো পার্টিকেলের ওপর সিলভারের কোটিং দেওয়া, দিয়ে এই জিনিসটা পেয়েছি, এই জিনিসটা, ঠিক আছে? এখানে ওই যে ওই নীল কালারের যে সলিউশনটা দেখলাম, ওটা সেন্ট্রিফিউজ করে আরো ঘন করেছি, ঠিক আছে? এগুলো আর কি তোমার ইয়ে ন্যানো পার্টিকেল সলিউশন। এবার ন্যানো পার্টিকেল মানে দেখতে কেমন, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ তো এমনি? দাঁড়াও, এটা অ্যাকচুয়ালি আমার থিসিস। তো এইটা নিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে? এটার দাম মোটামুটি, এটা অনেক পুরনো অ্যাকচুয়ালি, 10-12 বছর আগেকার জিনিস, এখন আরো অ্যাডভান্স বেরিয়ে গেছে। তো এটারই দাম ছিল মোটামুটি 16 কোটি টাকা, মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আর কি দেখাবো,
এই দেখো, এগুলো হচ্ছে ইলেকট্রন মাইক্রোগ্রাফ। ন্যানো পার্টিকেল গুলো দেখতে পাচ্ছ এরকম, এইগুলো হচ্ছে ন্যানো পার্টিকেল। ওই যে লাল যেটা দেখলে, লাল সলিউশনের ন্যানো পার্টিকেল এইগুলো। এটাকে আরো কাছ থেকে যদি দেখাই, ওই যে ওই ছবিগুলোই এখানে দেওয়া, একটু আরো কাছ থেকে যদি দেখাই, এই যে স্ফিয়ার টাইপের ন্যানো পার্টিকেল, এগুলো হচ্ছে প্রত্যেকটা গোল্ড ন্যানো পার্টিকেল। কালো কালো যেগুলো দেখছো সেগুলো গোল্ড। এই কালোর ওপরে আবার একটু হালকা করে সিলিকার কোটিং আছে, সেটা যাই হোক অতটা ইম্পর্টেন্ট নয়। এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই ছবিটা, এইটা, এই ছবিটা এফ, এই যে ডট 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 যেগুলো দেখছো সেগুলো কিন্তু এক একটা গোল্ডের অ্যাটম, মানে এটা ক্রিস্টালাইন স্ট্রাকচার গোল্ডের। ঠিক আছে, এটা হচ্ছে 111 স্ট্রাকচার, মানে এই ডিরেকশনটা হচ্ছে 111। তো এটা হাই রেজলিউশন এইচআর টেম, হাই রেজলিউশন টেম করলে আমি পুরো গোল্ডের অ্যাটম গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, শুধু গোল্ডের কেন, আমি যে কোনো ন্যানো পার্টিকেলে কিভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে একদম জুম ইন করা, রেজলিউশনটা বাড়িয়ে, এই যে মানে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই জায়গাটাই, এই ন্যানো পার্টিকেলের এই জায়গাটা জুম ইন করে, এই জায়গাটা কোনটা, এটা হচ্ছে স্কেলটা, মানে এই যে সাদা যে দাগটা, এইটুকু দাগের সাইজটা হচ্ছে 2 ন্যানোমিটার। ঠিক আছে, স্কেলিং গুলো এইভাবে করা হয়। যেমন এই সি এরটা, এই যে 20 নিচে যে দাগটা দেওয়া আছে 20 ন্যানোমিটার, ওইটুকু দাগের ওই স্কেলটা হচ্ছে 20 ন্যানোমিটার। তো মোটামুটি এইটা থেকে এই ন্যানো পার্টিকেলের সাইজটা বোঝা যাচ্ছে, মোটামুটি ধরো ওই 17-18 ন্যানোমিটার মতো এই ন্যানো পার্টিকেলের সাইজটা। ঠিক আছে, আচ্ছা, এগুলো যে গোল্ড তার প্রমাণ ইডেক্স করে পাওয়া যায়, যা ওগুলো বুঝবে না। এই যে গোল্ড এইউ, এর পিকটা দেখা যাচ্ছে, তো জান এখান থেকে বুঝতে পারছি যে ইডেক্স, এবং তার ম্যাপিং দেখো, এই যে এই ছবিটা দুখানা গোল্ড আছে, তো তো দেখো গোল্ডটা হলুদ দিয়ে বোঝাচ্ছে, এই দুটো জায়গায় গোল্ড আছে, এবং তার বাইরে হালকা করে একটা পাতলা সিলিকার কোটিং আছে। তো সিলিকা মানে হচ্ছে SiO2, মানে SiO থাকবে, ও থাকবে, দেখো এই পাতলা করে একটা দেখা যাচ্ছে পজিশনটা। তো দুটো এই তিনটেকে কম্পোজিট করে দেখো এই জিনিসটাই বোঝা যাচ্ছে, মানে এটা কোন জায়গাটায় কি এলিমেন্ট আছে তা আর কি দেখাচ্ছে। যাই হোক, এরপর এইগুলো তো পরের কথা, এগুলো বোঝার দরকার নেই। তোমাদের আরেকটা স্ট্রাকচার দেখাই, স্টার টাইপের। দেখো ওই যে নীল সলিউশনটা দেখলে না, তার ন্যানো পার্টিকেল গুলো এইরকম স্ট্রাকচার, মানে ঠিক গোল নয়, একটু বেরিয়ে বেরিয়ে আছে। ঠিক আছে, স্টার টাইপের। তো এই যে নীল যে ছবিটা, ওইটা এখানেই দিয়েছি। তো এইখানেও সেম ভাবে তুমি ইয়ে দেখতে পাবে, হাই রেজলিউশন টেমে এই যে ওর অ্যাটম গুলোর যে কিভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা তুমি দেখতে পাওয়া যাচ্ছে, পুরো পরিষ্কার অ্যাটম গুলো কোথায় কিভাবে আছে দেখা যায়। ঠিক আছে, এই যে এরকম টাইপের, শেপটা ইরেগুলার একটু এরকম, এটাও সেই এনার্জিটাকে মিনিমাইজ করার জন্য, একদম একদম হাই এনার্জি ফ্যাসেট পাওয়ার জন্য, বুঝেছো, হাই এনার্জি ফ্যাসেট পাওয়ার জন্য অ্যাবস্ট্রাক্ট গুলো এই মানে অন্য শেপের আর কি করা হয়। দাঁড়াও আরো কিছু জিনিস দেখাচ্ছি, দেখলে শেপ গুলো দেখলে ভালো লাগবে। মেটা স্টেবল কথাটা বলা ভুল, মেটা স্টেবলটা মেটা যখন আসে সেটা অন্য রকম হয়ে যায়, মানে হ্যাঁ, হ্যাঁ না, এগুলো স্টেবল, অবশ্যই স্টেবল, স্টেবল আছে বলেই তো মানে তোমার ইয়েটা রয়েছে, নাহলে কি ধরতে পারতাম। নর্মাল স্ফেরিক্যাল যেরকম স্টেবল সেরকমই স্টেবল, কিন্তু এদের যে সারফেসের যে অ্যাটম গুলো তাদের এনার্জি গুলো স্ফেরিক্যালের থেকে হাই। যেমন এইটা একটা স্ট্রাকচার দেখো, দেখো রড টাইপের, দেখেছো, রড টাইপের। ঠিক আছে, এই যে তার এই চারটে ম্যাটমের অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর দেখতে লাগছে। এটা অ্যাকচুয়ালি রডটা কিরকম, এটা অ্যাকচুয়ালি
ভেতরে একটা জিনিস আছে, যদি দেখাই, দেখো ভেতরে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেল, ঠিক আছে। আর বাইরের যে রডটা, মানে ওইগুলোর ওপর দিয়ে রড একটা তৈরি করা হয়েছে, সিলভার রড, ঠিক আছে, দুখানা মেটাল দিয়ে, গোল্ড ভেতরে, সিলভার রডটা বাইরে। তাহলে মানে প্রপার্টিটা আলাদা পাচ্ছি, আরো এনহ্যান্স প্রপার্টি পাচ্ছি, ঠিক আছে। এইটা দেখো অন্য শেপের একটা ট্রাইসক্টা হেড্রা, এই শেপটার নাম, ঠিক আছে, টিওএইচ বলে, এই টাইপের, ঠিক আছে। এরকম বিভিন্ন শেপ মানে আমরা তৈরি করতে পারি। এটা দেখো কিউব টাইপের, মানে ইন্টারেস্টিং এটাই যে প্রত্যেকটা শেপে তুমি মানে আলাদা আলাদা সব প্রপার্টি পাবে। এটা দেখো কিউব কিন্তু ভেতরটা হলো, ঠিক আছে, এগুলো সবাই, এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, দেখো কি সুন্দর। তো এরকম ভাবে বিভিন্ন জিনিস করা যায়, তো বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। এগুলো কিন্তু প্রত্যেকটা শেপ আলাদা হচ্ছে মানেই এদের কালারও চেঞ্জ হচ্ছে, কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, প্রপার্টি চেঞ্জ হবে, ঠিক আছে। যাই হোক, ওই দেখাবো বলেছিলাম, সেই দেখালাম। তো ঠিক আছে, নেক্সট উইকেই আবার পড়াবো, বলে দেবো কবে। আজকে এই অবধি থাকলো, তোমরা কিন্তু পড়তে থাকো, পরীক্ষা এগিয়ে আসছে। আর শুক্রবারের কোয়েশ্চেনটা আমাকে একবার পাঠিয়ে দিও, ঠিক আছে, কেউ একজন। ওকে, হ্যালো। ঠিক, হ্যাঁ, গুড নাইট তাহলে।